প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম সৌরভ হাসান হিমেল। এই যে হিমেল ভাই, উনি মাত্র 13 বছর বয়সে কয়েকশো একর জমির মালিক হয়েছেন। সম্পত্তি যখন ভাগাভাগি হয়েছে তখন উনি এটা পেয়েছেন। মাত্র 13 বছর বয়সী একটা ছেলে কয়েকশো একর জমির মালিক, এটা চিন্তা করা যায়? এই বিষয়টা কি সবাই স্বাভাবিকভাবে নিতে পারে? না, পারে না। কারা পারে নাই? হিমেল ভাইয়ের চাচারা। হিমেল ভাইয়ের বাবা, উনি বর্তমানে একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা। ওনার চাচারা কিন্তু ওইরকম ভাবে প্রতিষ্ঠিত নন, অন্তত চাকরি বাকরি হোক বা অন্যান্য দিক থেকে হোক। এই কারণে হিমেল ভাইয়ের বাবা এবং হিমেল ভাইকে তারা মারাত্মক রকম হিংসা করে। হিংসার বশবর্তী হয়ে ওনাকে এবং ওনার বাবাকে প্রায় নাকি ছোটবেলা থেকে ব্ল্যাক ম্যাজিক করত। আল্লাহ হেফাজত করেছেন, হিমেল ভাইয়ের উপরে একবার না দুবার না অনেকবার মরণ বান মারা হয়েছে। আল্লাহর অশেষ রহমতে প্রতিবারই আল্লাহর নেককার বান্দাদের ওসিলায়, তাদের রুকিয়ার মাধ্যমে এই বিষয়গুলো থেকে ওনারা মুক্তি পেয়েছেন। যেহেতু হিমেল ভাইয়ের বাবা একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা হওয়ার কারণে উনি দূরে থাকতে হয় তাকে। একটা সেনা কর্মকর্তা তো একটা ক্যান্টনমেন্টের ভেতরে নির্দিষ্ট কাজ করতে হয়, তার নির্দিষ্ট ইউনিট রয়েছে, সেখানে তার যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো যখন উনি করবেন তখন সাধারণ যে সিভিলিয়ান যারা রয়েছেন তাদের সংস্পর্শতে তাদের ওভাবে আসা হয় না, যার কারণে ওনার উপর ব্ল্যাক ম্যাজিক করা হলেও প্রভাবগুলো ওভাবে কাজ করতো না। কিন্তু হিমেল ভাই তো সিভিলিয়ান, ওনাকে তো বাইরে যেতে হয় লেখাপড়া করার কারণে, বা বেড়াতে যেতে হয়। মা বাবার সাথে বাইরে যখন যান, বা বাবার সাথে গেলেন না, মায়ের সাথে বাইরে গিয়েছেন, বা অন্য কোনো আত্মীয় স্বজনদের সাথে বাইরে গিয়েছেন, তখন কিন্তু কালো জাদুর প্রভাবটা ওনার উপর পড়ে যায়। এভাবে কিন্তু অনেকবার কালো জাদুর শিকার উনি হয়েছেন, এর থেকে আল্লাহ মুক্তিও দান করেছেন। 2023 সালে ভয়ঙ্কর রকমের কালো জাদু আবারও করা হয়। ওই সময় যখন ওনার উপর কালো জাদু করা হয় তখন উনি একটা অবয়বকে সব সময় দেখতেন। উনি যখন ক্লাসে থাকতেন ক্লাসেও দেখতেন একটা কালো আলখাল্লা পরা একজন লম্বা ব্যক্তি রুমের কোনায় দাঁড়িয়ে আছে, কখনো সোফায় বসে আছে, ক্লাসরুমের একটা পাশে দাঁড়িয়ে আছে, বা ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে আছে, এরকম দেখা যেত। চেহারাটা তার ভালো করে বোঝা যেত না, মাথায় এক রকমের হুডি টাইপের জিনিস দেয়া থাকতো। উনি তো বুঝে ফেলেছেন জিনিসটা কি, আর এই জিনিসটা যে উনিই দেখছেন এটাও তো উনি বুঝে ফেলেছেন। যে উনি যে আশেপাশে কাউকে বলবেন যে এই দেখ দেখ একটা জিনিস আমি দেখছি, তারা তো বলবে দূর তোর মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, সেই টাইপের কথা বলবে। এই জন্য উনি কিন্তু এই বিষয়গুলো নিয়ে ওনার সহপাঠীদের সাথে ওভাবে আলোচনা করতেন না। যেহেতু 13 বছর বয়স থেকেই উনি এই ব্ল্যাক ম্যাজিকের শিকার হচ্ছেন, তাই উনার ধারণা তো হয়েছে যে উনি ছাড়া এই জিনিসগুলো কেউ দেখবে না। তবে আল্লাহর অশেষ রহমতে আল্লাহর উপর ভরসা করে উনি এই বিষয়গুলোতে ভয় পেতেন না। উনি ওনার কাজগুলো করার চেষ্টা করতেন। কিন্তু সমস্যা হতো কি, উনি রাত্রে যখন ঘুমাতে যেতেন ঘুমের ঘোরে কে যেন ওনার গলা চেপে ধরত। তো এই সমস্যাটা যখন শুরু হয় আস্তে আস্তে উনি অসুস্থ হয়ে পড়তে থাকেন। ওনার মা এগুলো দেখে খুব চিন্তিত হয়ে পড়েন। বিভিন্ন সময় যেই হুজুরদের কাছে ওনারা গিয়েছিলেন বা হিমেল ভাইকেও নিয়ে যাওয়া হয়েছিল, সেই ব্যক্তিদের সাথেও যোগাযোগ করেন। এর মধ্যে একজন বুজুর্গ টাইপের ব্যক্তিও ছিলেন, তাকে ফোন দেন হিমেল ভাইয়ের আম্মু, কিন্তু ফোন দিয়ে জানতে পারেন যে সেই বুজুর্গ ব্যক্তি মারা গেছেন। সেই ফোনটা ওই পরিবারের অন্য সদস্যরা ধরেছে। এই কথা শোনার সাথে সাথে হিমেল ভাইয়ের আম্মুর তো পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, কারণ অধিকাংশ ক্ষেত্রেই হিমেল ভাইয়ের উপরে করা ব্ল্যাক ম্যাজিক গুলো এই বুজুর্গ ব্যক্তি রুকিয়ার মাধ্যমে কাটিয়ে দিয়েছিলেন। এখন কি করবেন? এদিকে হিমেল ভাইয়ের আরো ছোট 2টা ভাই রয়েছে, এখন তো এদের উপর ব্ল্যাক ম্যাজিক করবে। এরকম হতে হতেই হঠাৎ করে হিমেল ভাইয়ের রক্ত বমি শুরু হয়। উনি দিনের ভিতরে কয়েকবার রক্ত বমি করতেন। তখন হিমেল ভাইয়ের মা বিভিন্ন জায়গায় ভালো করে খোঁজ খবর লাগানো শুরু করেন যে এলোমেলো লোকের কাছে দেখানো যাবে না, ভালো লোককে দেখাতে হবে। তখন ব্রাহ্মণবাড়িয়ার একজন ভালো হুজুরের সন্ধান ওনারা পান। ওনার
খালার দিক থেকে এই তথ্যটা আসে, উনি নাকি বেশ ভালো কালো জাদু কাটাতে পারেন। হিমেল ভাইয়ের মা তো সাথে সাথে সেখানে নিয়ে যেতে চান। ওনারা তখন চট্টগ্রাম ক্যান্টনমেন্টের অফিসার্স কোয়ার্টারে থাকতেন। বিভিন্ন কারণে অফিসিয়াল যে গাড়ি, এই গাড়িটা ব্যবহার না করে ব্যক্তিগত গাড়িতেই হিমেল ভাইকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন হিমেল ভাইয়ের আম্মু। কারণ অফিসিয়াল গাড়ি, বিশেষ করে আর্মির গাড়িগুলো নিয়ে যদি মুভ করা হয় এই দূরের জায়গাগুলোতে, তারপর এই কাজটা তো বেশ স্পর্শকাতর একটা কাজ, যেহেতু প্যারানরমাল বিষয়, এই বিষয়গুলোতে আসলে অফিসিয়াল গাড়িটা ইউজ করা ঠিক হবে না। ওনাদের ব্যক্তিগত গাড়ি ছিল। আর ওই সময়ে হিমেল ভাইয়ের বাবাও, ওনার কর্মব্যস্ততাটা বেশ বেশি ছিল, যার কারণে উনি যেতে পারেননি। ওনাদের ব্যক্তিগত গাড়ির ড্রাইভার যিনি ছিলেন তার নাম ছিল মামুন। এই মামুন ভাই মূলত উনি এই বিষয়গুলো সম্পর্কে খুব ভালো জানতেন, খুব কঠিনভাবে এই জিনিসগুলো হ্যান্ডেলও করতে পারতেন। তা আমরা এই ঘটনার মধ্যে জানতে পারবো। তো ওই সময়ে এই কাজগুলোর সাথে কারা ডিল করবেন, সিদ্ধান্ত হয় যে এই হিমেল ভাইয়ের নানি যাবেন সাথে। এই কারণে চট্টগ্রাম থেকে আগে নোয়াখালীতে আসছেন ওনারা। নোয়াখালীতে আসার পর নানিকে সাথে করে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার দিকে রওনা দিয়েছেন। তো চট্টগ্রাম থেকে ওনারা দুপুরের দিকে রওনা হয়েছেন, সন্ধ্যার দিকে নোয়াখালীতে পৌঁছেছেন। নানিকে সাথে করে নিয়ে রওনা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে। ঘটনা শুরু এখান থেকেই। এই ঘটনার সাক্ষী হিমেল ভাই, হিমেল ভাইয়ের মা, হিমেল ভাইয়ের নানি এবং ওনার ছোট দুই ভাই, আর এই যে মামুন ভাই যিনি গাড়ি চালাচ্ছেন। গ্রাম থেকে বেরিয়ে মফস্বলের রাস্তা দিয়ে সবে জেলা সদরের দিকে ওনারা যাচ্ছেন, তখন ওনারা সবাই দেখতে পান একটা কালো মতো লোক লুঙ্গি গোছানো গাছে উঠছে। রাত তখন 8টার কাছাকাছি বাজে। তখন হিমেল ভাইয়ের আম্মু বলে উঠছেন, আচ্ছা এই লোকটা এত রাত্রে গাছে কেন উঠছে? তখন এই যে ড্রাইভার মামুন ভাই বলেন যে ম্যাডাম হয়তো বা পাখি ধরতে উঠতেছে। এই সময় তো ধানের সময়, এখন শালিক পাখির বাচ্চা পাওয়া যায় গাছে, মনে হয় এগুলোই ধরতে উঠতেছে, এগুলো আবার বিক্রি করে। শালিক পাখি আবার কথা বলতে পারে, ময়না পাখির মতো কথা শেখালে এই শালিক পাখির বাচ্চাগুলো আবার দাম দিয়ে কেনা যায়। তো এই যে মামুন ভাই, উনি কিন্তু আবার ওনাদের গ্রামেরই লোক ছিলেন। তো এই কথা শোনার পর হিমেল ভাইয়ের আম্মু আর কিছু বলেন নাই। এর কিছুক্ষণ পর ওনারা দেখতে পান রাস্তার পাশের বাগান থেকে একটা মানুষ বের হয়ে আসছে, তার হাতে একটা টর্চ লাইট। ওনারা যেতে যেতে ওই লোকটা ওনাদের গাড়ির পাশে চলে আসে। গাড়ি তো এগিয়ে যাচ্ছে, কিন্তু ওনারা সবাই একটা অদ্ভুত রহস্যময় জিনিস দেখেন। সেটা হচ্ছে গাড়ি চলছে প্রায় 70 কিলোমিটার/আওয়ার স্পিডে, আর ওই লোকটা গাড়ির পাশাপাশি হাঁটছে। 70 কিলোমিটার স্পিডে একটা গাড়ি চলছে আর পাশে একটা লোক হেঁটে যাচ্ছে গাড়ির তালে তালে। এটা কি সম্ভব? সম্ভব নয়। এই বিষয়টা তখন হিমেল ভাইয়ের আম্মু বুঝতে পারেন। উনি তো দোয়া দরুদ পড়া শুরু করছেন এবং দোয়া দরুদ পড়ে গাড়ির সবাইকে ফু দিচ্ছেন। এই যে মামুন ভাই যিনি ড্রাইভার, উনি কিন্তু নির্বিকার ভাবে গাড়ি চালাচ্ছিলেন। এভাবে কিছুক্ষণ পর ওনারা সোনাইমুড়ি বাইপাস ক্রস করে লাকসাম রোডে ঢুকে পড়েছেন। তখন ওরা দেখতে পান গাড়ির পাশাপাশি একটা বিড়াল একটু জোরে হেঁটে যাচ্ছে। বিড়াল কিন্তু যখন একটু জোরে হেঁটে যায় কেমন হয়, শরীরটা দুলিয়ে দুলিয়ে হালকা করে একটু দৌড়ানো আর কি, ওরকম। তো বিড়াল যেভাবে আসলে জোরে হাঁটে ওইভাবে হাঁটছে। তখন কিন্তু গাড়ির মিটারে স্পিড 80+ দেখাচ্ছে। তখন এই যে মামুন ভাই, ওই মামুন ভাই হিমেল ভাইয়ের আম্মুকে বলেন যে ম্যাডাম মিটারটা মনে হয় খারাপ হয়ে গেছে, আমি কিন্তু গাড়ি অনেক আস্তেই চালাচ্ছি। তো এই কথা শুনে ওনারা সবাই তো একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করছেন। ওনারা বুঝতে পেরেছিলেন যে এই মামুন ভাই পরিস্থিতি সামলানোর জন্য কথা বলছেন, যেন ওনারা ভয় না পান। এর কিছুক্ষণ পর ওনারা আর কিছু দেখেন নাই। ওনারা যখন কুমিল্লার পদুয়ার বাজার পার হচ্ছিলেন তখন ওনারা দেখতে পান রাস্তার মাঝের যেই ডিভাইডার, এই ডিভাইডার দিয়ে একটা উঁচু লম্বা মানুষ হাঁটছে, কালো একটা পোশাক পরা। এইটাকে দেখে তো হিমেল ভাই চিনে ফেলেছে, আরে এটা তো সেই লোক যেটাকে আমি সব জায়গায় দেখি, এটাকে এখানে দেখা যাচ্ছে। এই লোকটাকে এবার সবাই দেখছে। গাড়িতে থাকা মামুন ভাইও দেখছে, তিনি ড্রাইভার, হিমেল ভাই দেখছে, হিমেল ভাইয়ের আম্মু দেখছে, তার নানি দেখছে, হিমেল ভাইয়ের ছোট দুই ভাই দেখছে, তারা সবাই দেখতে পাচ্ছে। এইবার এই জিনিসটাকে দেখার পর মামুন ভাই বেশ
চমকে ওঠেন এবং ভয় পেতে থাকেন। এতক্ষণ কিন্তু ওনার মধ্যে ভয়ের কোনো লক্ষণ দেখা যায়নি। উনি দ্রুত গাড়িতে সূরা ইয়াসিন ছেড়ে দেন। এই যে অবয়বটাকে কিন্তু এতদিন শুধু হিমেল ভাই দেখতেন, আর কেউ কিন্তু দেখতো না, কিন্তু এবার সবাই দেখেছে। এদিকে সূরা ইয়াসিন ছেড়ে দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়াতে ওনারা যখন পৌঁছেছেন তখন রাত প্রায় 3টা। ওনাকে আগেই কল দেওয়া হয়েছিল, তাই উনি জানতেন যে ওনারা আসবেন। যখন গাড়িটা নিয়ে ওই বাড়িতে যাওয়া হয় তখন ওই বাড়ির যিনি হুজুর আর কি, এই মামুন ভাইকে ধন্যবাদ জানাচ্ছিলেন যে মামুন, আসলেই আপনার সাহসের তারিফ করতে হয়, আল্লাহর রহমতে আপনি খুব সাবধানে গাড়ি চালিয়ে এসেছেন। এই কথাগুলো যখন বলছিলেন যে হঠাৎ করে মামুন ভাইকে প্রশংসা করছেন, বিষয়টা শুরুর দিকে বুঝতে পারেন নাই। ওই হুজুর এসে গাড়িতে কিছু পানি ছিটিয়ে দেন, এটা পড়া পানি ছিল। তখন হুজুর সবাইকে বাড়ির ভেতরে নিয়ে যান এবং বলেন যে আপনারা যা যা দেখছিলেন এই সবগুলোই ছিল ভয়ঙ্কর পিশাচ শ্রেণীর জিন। ওই যে গাছে একটা লোক ওঠা, পরে গাড়ির পাশাপাশি একটা লোক হেঁটে যাওয়া, গাড়ি স্পিডে চলছে তারপর হেঁটে যাচ্ছে, এরপর বিড়াল, ডিভাইডারের উপর একজন লোক। এরপর ওই হুজুর আরো বলেন যে এই পিশাচগুলো, বিশেষ করে এই যে কালো আলখেল্লা পরে যে পিশাচটা, এই পিশাচটা নাকি মামুন ভাইকে স্বপ্নের মধ্যে এসে বেশ কয়েকবার হুমকি দিয়েছে যে তুই যদি গাড়ি চালিয়ে এদেরকে এই ব্রাহ্মণবাড়িয়াতে নিয়ে যাস তাহলে তোকে কিন্তু মেরে ফেলবো। উনি এগুলোতে পাত্তা না দিয়ে, নিজের জীবনের মায়া না করে এবং এই বিষয়টা নিয়ে কাউকে কিছু বলেনও নাই, বললে আবার ইনারা ভয় পাবেন, উনি কিন্তু চলে আসেন। মূলত ওই অবয়বটাকে যখন উনি দেখেছিলেন ওই ডিভাইডারের উপরে, তখন উনিও বেশ চমকে গিয়েছিলেন, ভয় পেয়েছিলেন। তো যাই হোক, হুজুর খুব ভালো করে রুকিয়া করে দেন। হুজুর বলে দেন যে এই হিমেল ভাইকে আপাতত বাড়িতে যাওয়া যাবে না, টানা 2 সপ্তাহ হুজুরের বাড়িতে অবস্থান করতে হবে, আর অন্যদেরকে কিছু আমল দিয়ে দেন। 14 দিন হিমেল ভাই হুজুরের বাড়িতেই ছিলেন। হুজুর তার পদ্ধতি অনুযায়ী টানা রুকিয়া করেছেন। আল্লাহর অশেষ রহমতে এই অবস্থা থেকে উনি মুক্তি পেয়েছেন, উনি সুস্থ হয়ে গেছেন। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ উনি সুস্থই আছেন। প্রিয় লিসেনার্স, এই পর্যন্তই ছিল ঘটনা। হ্যালো এভরিওয়ান, আমি ফরনান, পুরান ঢাকা থেকে এসেছি। তো আজকে ভাই একটা ঘটনা শেয়ার করব, সেটা হ্যালোইনের সাথেই রিলেটেড। আমার একজন বড় ভাই আছেন, ওনার নাম হচ্ছে হাতিব। তো উনি আয়ারল্যান্ডে বেশ কিছু সময় ছিলেন। তো উনি যখন ওখানে ছিলেন, তো এই হ্যালোইন সম্পর্কে মানে উনি কাছ থেকে দেখার সুযোগ পান অনেক কিছু। তো আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে হাতিব ভাই যে এলাকাটা থাকতেন ওখানকার এরিয়ার একটা ঘটনা। তো ওখানে রবার্ট নামে অনেক পরিচিত এক ব্যক্তিত্ব ছিলেন এবং উনি একটা কলেজের টিচার ছিলেন। তো অনেক সবাই তাকে চিনতো, ওই লোকালিটিতে সব অনেক ভালো পরিচিত ছিল। তো যেটা হয় যে হঠাৎ করে একটা সময় দেখা যায় যে তার ওয়াইফ মিসিং হয়ে যায়, এবং সেটা হচ্ছে 3 থেকে 4 মাস তার ওয়াইফকে কোথাও খুঁজে পাওয়া যায় না। তো এরকম একটা সময়, যেহেতু সে অনেক পরিচিত ছিল, সবাই খোঁজাখুঁজির চেষ্টা করে। এবং সব থেকে অদ্ভুত বিষয় যেটা, তার ওয়াইফ যখন মিসিং হয়ে গেল তার ঠিক 2 থেকে 3 মাস পরই আরো প্রায় 2 থেকে 3 জন লোক মিসিং হয়ে যাচ্ছিল। কিন্তু জিনিসটা ফ্রিকুয়েন্টলি হচ্ছিল এবং কেউ কোনো কিছু সলিউশন বের করতে পারছিল না। তো এরকমই এক 31 অক্টোবরের নাইটে, তো সেই রবার্ট যে ছিলেন উনি তো টিচার ছিলেন এবং তার অনেক স্টুডেন্ট ছিল, অনেক পরিচিত মানুষ ছিল এরিয়াতে। তো সে যেটা করলেন যে এক হ্যালোইনের নাইটে সে বেশ কিছু স্টুডেন্টকে তার বাসায় ইনভাইটেশন করলেন। তো ইনভাইটেশনটা এমন হচ্ছে যে সবার জন্য হলেই ভালো হতো, কিন্তু উনি স্পেসিফিক্যালি একজন মাত্র স্টুডেন্টকে ইনভাইট করলেন, এবং এটাই ছিল সবচেয়ে অবাক বিষয়। তো ওনার স্টুডেন্টের নাম ছিল জন। তো উনি ওই কলেজেই পড়তো যেখানে সে শিক্ষকতা করতেন। তো
জনকে সে ফোন করে বলে যে তুমি 31 অক্টোবর নাইটে তোমার ছোট 2 ভাইকে নিয়ে তুমি চলে আসো। এবং সেও খুব খুশি হয় যে তার একজন টিচার তাকে ইনভাইট করেছে হ্যালোউইনের নাইটে। তো সে জাস্ট তার ছোট 2 ভাইকে নেওয়ার চিন্তা করছিল, কিন্তু সে সাথে নেয়নি, সে একাই চলে গেল সেই ইনভাইটেশনে। সে যখন সে ইনভাইটেশনে গেল তখন সে মনে করেছিল যে হয়তো অনেক সুন্দর একটা পরিবেশ থাকবে, পার্টির মতো কোনো একটা কিছু হবে। কিন্তু যখন সে তারের বাসায় প্রবেশ করলো তখন সে দেখলো যে বাসাটা একদম নিরিবিলি এবং আশেপাশে একটা লোকও নেই এবং সম্পূর্ণভাবে একাই সে নিজে ইনভাইটেড। তখন সে চিন্তা করলো যে এখানে তো কোনো পার্টি হচ্ছে না বা কিছুই হচ্ছে না, তো সে কি মানে ভুল শুনেছিল বা কিছু এরকম। পরে সে দেখলো যে না, সে বেল নক করার সাথে সাথে তার যে টিচার তার গেটটা খুললো এবং তাকে বললো যে তুমি আসো, ভিতরে আসো। তো তারপর সে যখন বাসার ভিতরে প্রবেশ করে সে দেখে যে বাসার ভিতরে সবগুলো লাইট একদম অফ করা এবং খুব ভুতুড়ে একটা পরিবেশ বাসার ভিতরে। তো সে এটা দেখে বেশ ভয় পেয়ে যায় এবং সে চিন্তা করে যে তার টিচার তাকে ইনভাইট করেছে, এত সুন্দর একটা পার্টি সে এক্সপেক্ট করেছিল, কিন্তু সে এখন এখানে এসে দেখে যে একেবারেই সবকিছু অন্ধকার, ইভেন ওনার টিচার ছাড়া বাসায় কেউই নেই। এবং তখন সে চিন্তা করলো যে তাকে কোনো বিশেষ কারণে ডাকা হয়েছে কিনা। তো তখন সে তাকে বললো যে স্যার মানে লোকজন কোথায়। তখন সে বললো যে না, তুমি একাই ইনভাইটেড ছিলে আর কেউ ইনভাইটেড ছিল না। তো তখন এই কথা বলে সে একটু ভেতরে রুমের দিকে গেল এবং যখন সে ভিতরে গেল তখন হঠাৎ করে কিচেনের কাছ থেকে একটা টুকটাক একটা শব্দ, কিচেনে কাজ করলে যেরকম শব্দ হয় এরকম একটা সাউন্ড সে পাচ্ছিল। তো তখন সে চিন্তা করলো যে ওনার টিচারের যে ওয়াইফ ছিলেন উনি তো মিসিং ছিলেন 3-4 মাস ধরে, তো এই সাউন্ডটা আসলে কোত্থেকে আসতেছে। তো সেই সাথে সাথে তার যে স্যার ওনার রুমে গিয়ে ওনাকে জিজ্ঞেস করলেন যে তার মানে ম্যাডাম কি মানে মিসিং যে ছিলেন উনি কি ফিরে আসছেন। তখন ওনার টিচার বলে যে না, তোমাদের ম্যাডাম এখনো মানে খুঁজে পায়নি, উনি মিসিং এখনো। কিন্তু বাসার ভিতরের পরিবেশটা কেমন একটা ভুতুরে টাইপের ছিল। তখন সে যেটা করলো যে সে ড্রয়িং রুমের একটা জায়গায় বসা ছিল এবং সেই ঘুটঘুটে অন্ধকারের ভিতরে সে একটা জিনিস খেয়াল করলো যে হঠাৎ করে চারিদিকে যে একটু টুকটাক আলো আসছিল সেটাও বন্ধ হয়ে গেল এবং তার যে টিচার ছিল সেও মানে আশেপাশে তাকে দেখা যাচ্ছে না। তো হঠাৎ করে একটা ধোয়ার মতো একটা জিনিস কুণ্ডলি পাকিয়ে তার সামনে আসলো এবং তার কানে ফিস ফিস করে বলল যে তোমার জন্য আমি অনেক ওয়েট করেছিলাম, তো তুমি আজকে আসলে এতদিন পর। তো এই কথাটা ছিল একেবারে পুরুষ এবং মানে নারী কণ্ঠ, যেটা মানে দুইটা একসাথে মিক্স করলে যেরকম হবে ঠিক সেরকম, এবং কথার টাইটেল ছিল তাদের যে ম্যাডাম ছিল তার মতো। তো এটা শুনে সে বেশ ভয় পেয়ে গেল এবং সে চিন্তা করলো যে এটা আসলে কি দেখতেছি আমি। তো এরকম একটা সোর্ডের মতো কিছু একটা তার কানের সামনে এসে বলতেছে এবং হঠাৎ করে এই কথাটা বলার সাথে সাথে ওই জিনিসটা একদম নিশ্চুপ হয়ে ওই ধোয়ার মতো যে জিনিসটা ওইটা আস্তে আস্তে করে বাসার বেসমেন্টের দিকে চলে গেল এবং সে হিপ্নোটাইজের মতো সেই ঠিক ওই যে ছায়ামূর্তিটা সেটার পেছন পেছন গেল এবং সে যখন বেসমেন্টে প্রবেশ করলো সে দেখলো যে বেসমেন্টের ভিতরে অনেক পুরনো জিনিসপত্র পড়ে আছে অগোছালো ভাবে, যেটা নর্মালি থাকে, এবং বেসমেন্টের ভিতরে অনেক পচা একটা গন্ধ এবং সেটা হচ্ছে অনেকটা মাংস পচা গন্ধ, এরকম একটা স্মেল আসতেছে। এবং সে যখন আরো ভেতরে দিকে গেল সে দেখলো যে অনেক বড় একটা মূর্তির মতো কিছু একটা ওখানে পড়ে আছে এবং আশেপাশে 2-3টা ডেড বডি পড়ে আছে। তো তখন সে ভালো মতো যখন খেয়াল করলো সে দেখলো যে প্রত্যেকটা ডেড বডিরই মানে মাথা কাটা এবং মাথাগুলো নেই, তার ডেড বডিটা পড়ে একটা জায়গায় পড়ে ওটা নষ্ট হয়ে যাচ্ছে এরকম কিছু, এবং প্রচুর একটা ব্যাড স্মেল আসছে ওগুলো পথে গিয়ে। তো সে যখন ভালো মতো খেয়াল করলো সে দেখলো যে ওখানে ব্ল্যাক ম্যাজিকের অনেক জিনিস পড়ে আছে। তো তখন তার বুঝতে বাকি রইল না যে কোনো খারাপ কিছু একটা এখানে প্রতিনিয়ত হয় বা তার যে টিচার হয়তোবা এরকম কোনো একটা কিছু প্র্যাকটিস করে। তো এই জিনিসগুলো দেখার সাথে সাথে সে তার জ্ঞান হারিয়ে ফেললো এবং সে সেন্সলেস হয়ে গেল। এবং যখন তার জ্ঞান ফিরল তখন সে নিজেকে দেখলো যে একটা লেকের পাশে সে শুয়ে আছে এবং এরপরে সে আস্তে আস্তে এই ট্রমাটা থেকে বের হলো আস্তে আস্তে এবং সে একটা সময় সুস্থ হলো এবং পরে সে তার যে টিচার ছিল রবার্ট ওনার খোঁজে সেই বাসায় আবারও যায় এবং সে ওখানে গিয়ে দেখে যে ওই বাসার কোনো অস্তিত্বই ওখানে নেই, কিছুই নেই। ইভেন ওই রবার্ট যে তার টিচার ছিলেন উনিও হঠাৎ করে এই ঘটনার পর থেকে একদম মিসিং। তো ওনাকে ওই এরিয়ার কেউ আর কখনো খুঁজে পায়নি। এই ছিল আমার ঘটনা ভাই। থ্যাংক ইউ সো মাচ।
রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন, অলরেডি ভালোর দলে। আমি রিব্বি রহমান রাবু ফ্রম বরিশাল। আজকে যে স্টোরিটা আমি শেয়ার করতে যাচ্ছি সেটা আমার জীবনের সব থেকে বেস্ট অ্যান্ড ভৌতিক একটা স্টোরি। তো যাই হোক, আমি আর কথা বাড়তে চাচ্ছি না, আমি চলে যাচ্ছি আমার স্টোরিতে। 2010 আমি এসএসসি পরীক্ষা দিই। তো ফ্যামিলি থেকে আমাকে 40 দিনের তাবলিগ জামাতে পাঠানো হয়। ঢাকা কাকরাইল মসজিদ থেকে আমাদের জামাতটি জয়পুরহাট জেলার একটি গ্রামে পাঠানো হয়। তো আগেই বলে নিচ্ছি, 40 দিনে মোট 13টা মসজিদ অতিক্রম করতে হয়। তো আমরা জামাতে 20 জন ছিলাম, তার ভিতরে 4 জন ছিল মুরব্বী আর বাকি 16 জন ছিল স্টুডেন্ট। তো প্রথম থেকে আমাদের সময়গুলো ভালোই কাটছিল, পরিবেশটাও ভালো। তো একের পর এক আমরা 6টা মসজিদ অতিক্রম করি। যখন 7টা মসজিদে গেলাম তখন থেকে শুরু হয় আমাদের জীবনের সেই ভৌতিক ব্যাপারগুলো। তো 7ম মসজিদে তৃতীয় দিন রাত 10টা বাজে হঠাৎ আমার শরীরটা খারাপ করলো। তো আমাদের জামাতের এক বড় ভাই আমিন ভাই, তাকে আমি ব্যাপারটা শেয়ার করি যে ভাই আমার তো জ্বর উঠছে, কি করব। তিনি আমির সাহেবের কাছে ব্যাপারটা জানায়। আমির সাহেব তাকে পারমিশন দেয় যে বাজার থেকে আমার জন্য ওষুধ কিনে নিয়ে আসার জন্য। তো আমিন ভাই আর আরিফ ভাই এই 2 জন তারা ওষুধ কেনার জন্য বাজারে রওনা দেয়। তো বুঝতেই পারছেন, গ্রাম অঞ্চল, অত রাতে গাড়ি পাওয়া অসম্ভব। তো তারা হেঁটে হেঁটেই রওনা দেয়। মসজিদ থেকে বাজার প্রায় 1 কিলোমিটার দূর। তো তারা বাজারে যায়, যাওয়ার পরে ওষুধ কিনে ফেরার পথেই শুরু হয় সেই অস্বাভাবিক ঘটনাগুলো। তো আধা কিলোমিটার অতিক্রম করার পর সামনে একটা ব্রিজ বাজে। তো যখন তারা 2 জন ব্রিজের উপরে উঠে তখন তারা এক প্রকার পচা কাঁচা ইলিশ মাছের গন্ধ পায়। তো তারা 2 জনই ব্যাপারটা নিতে পারে নাই, তারা কেউ কারো কাছে শেয়ার করে নাই। তারা মনে মনে জিকির করতে করতে সাহস বাড়িয়ে রওনা দিল মসজিদের দিকে। তো পথিমধ্যে একটা 3 রাস্তার মোড় অতিক্রম করতে হয়। তো সেখানে একটা আম গাছও ছিল। তো যখন তারা মোড়টা অতিক্রম করবে এর আগেই তারা দেখে যে আম গাছের একটা চিকন একটা ডালের উপর একজন সাদা কাপড় পরা, আগুনের 2টা চোখ, হাতে একটা ঘন্টা নিয়ে দাঁড়িয়ে আছে, অনেক লম্বা। তো জিনিসটা আমিন ভাই ফলো করে, আরিফ ভাই ব্যাপারটা বুঝতে পারে না। তো যেই তারা গাছটা অতিক্রম করলো, 3 রাস্তার মোড়টা অতিক্রম করলো, তখন তারা একটা ঘন্টার আওয়াজ পেল, যেটা ওই সাদা কাপড় পরা লোকটির হাতে ছিল। তো এই ঘন্টার আওয়াজটা আরিফ ভাই শোনার সাথে সাথে পিছনের দিকে তাকায়। সে ভাবছে হয়তো বা কোনো একটা রিক্সা আসছে, তারা রিক্সায় চড়ে মসজিদের দিকে আসবে। কিন্তু আরিফ ভাই পিছে তাকিয়ে দেখে যে কোনো রিক্সা ছিল না, একদম খালি, ঘুটঘুটে অন্ধকার, রাস্তা ফাঁকা। তখন আরিফ ভাই কিছুটা ভয় পায়। তো আমিন ভাই তার কাছে বলে যে ভাই আয়াতুল কুরসি পড়েন, কিছু একটা ঘুরতে যাচ্ছে আমাদের সাথে। তো তারা আল্লাহর নাম নিতে নিতে জোরে একটা দৌড় দেয়,
দৌড় দেওয়ার পর মসজিদে আসে, তারপরে আমাদের সবার কাছে ব্যাপারটা শেয়ার করে। আমরা সবাই সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে তাদেরকে পানি পড়া দিই, তারা খায়, আল্লাহর রহমতে সুস্থ। আসলে রাসেল ভাই, একটা কথা কি, যে যারা ভালো কাজে যায় আল্লাহর রাস্তায়, তাদের পিছনেও কিন্তু একদল শয়তান রওনা দেয়, যাতে করে তারা ভালো কাজ ভালো আমল করতে না পারে। তো ভেবেছিলাম হয়তোবা আমাদের ভৌতিক ব্যাপারগুলো এখানেই শেষ, কিন্তু না, সেখানেই শেষ না। তারপরে যেটা ঘটছিল সেটা আমার নিজের সাথেই ঘটেছিল। তো আমরা কি করলাম, তারপরে বাকি মসজিদগুলো খুব সুন্দরভাবেই কাটাইছি, কিন্তু একটু ভয়ের সাথে কাটাইছি। কারণ রাতের বেলা আমরা তাহাজ্জুদ পড়তে উঠতাম কিছু লোক নিয়ে। যাই হোক, আমি আসল ঘটনায় আসি। তো এবার আমাদের ঢাকায় ফেরার সময় আমরা জয়পুরহাট স্টেশন মসজিদে উঠলাম। আমি মসজিদটার নাম বলছি না, যারা জয়পুরহাটের লিসেনার আছেন তারা হয়তো বা বুঝতে পারছেন আমি কোন এলাকার কথা বলছি। তো মসজিদের পাশেই ট্রেন লাইন, একটু সামনেই ট্রেন স্টেশন, অপোজিটে জয়পুরহাট কলেজটার নাম বলছি না, আর পাশে একটা বড় একটা পুকুর। তো ভাবছিলাম যে গ্রামে ছিলাম, হয়তোবা ভৌতিক কিছু ঘটছে, বাট এখন তো আমরা শহরে, জয়পুরহাট মেইন শহরে, এখন হয়তোবা আমাদের সাথে সেরকম কিছু একটা ঘটবে না। তো প্রথম দিন রাত 12টার সময় সবাই ঘুমিয়ে যায়। আমি আর আমার একটা বেস্ট ফ্রেন্ড মারুফ, আমরা বাথরুমে যাই ফ্রেশ হওয়ার জন্য। তো ফ্রেশ হওয়ার পরে, যেহেতু মসজিদে তো অপবিত্র অবস্থায় ঢোকা সম্ভব না, তো আমরা কি করলাম, উজু করার জন্য সেই পুকুরটিতে গেলাম। সেই পুকুরটিতে যাওয়ার পর আমরা একে একে উজু করতেছি। তো কি বলবো, মানে আমি স্টোরিটা শেয়ার করলে আমার শরীরের পশমগুলো কাটা দিচ্ছে। তো যাই হোক, প্রথমে আমি উজু করলাম, তারপরে মারুফ উজু করতেছে। তো যখন মারুফ উজু করতেছে, তো কিরকম জানি একটা মানে ভিমরি কাটে ওর ভিতরে। তো ও আমাকে সাথে সাথে বলে যে, রেব্বি তুমি আয়াতুল কুরসি পড়ো। যখন এই কথাটা বলছে তখনই আমি বুঝতে পারছি যে কিছু একটা ঘটতে যাচ্ছে। তো সাথে সাথে আমি আয়াতুল কুরসি পড়লাম। পড়ার পরে ওর বুকে ফু দিছি, আমার বুকে ফু দিছি। তো এই করতে করতে পিছের দিকে তাকিয়ে দেখলাম যে একটা মহিলা, বুড়ো মহিলা, প্রায় 100 আপ ইয়ার্স হবে তার। তো এরকম একজন মহিলা আমার দিকে তাকিয়ে আছে, আমার চোখের দিকে তাকিয়ে আছে। তো আমি ভাবছি হয়তোবা এইটা মনের ভুল। তো আমি চোখের পলকটা ফেলতেই দেখি মহিলাটা গায়েব। মহিলাটা 2টা পাকনা গজাইছে, আই মিন কলা গাছ, একদম কলা গাছ হয়ে গেছে। তো আমি ভাবছি হয়তোবা রাত্র 12টা, এটা হয়তোবা চোখের ভুল। তো আমরা পাড়ে উঠলাম। পাড়ে ওঠার পরে আমরা মসজিদের দিকে রওনা দেওয়ার সময় ওই গাছটার সামনাসামনি দিয়ে হাঁটছি আর দেখছি যে কি ব্যাপারটা কি। তো আমিও মারুফকে ব্যাপারটা শেয়ার করিনি যে আমি কি দেখছি, আর ও আমাকে ব্যাপারটা শেয়ার করে না ও কি দেখছে। তো যাই হোক, ভেবেছিলাম যে হয়তোবা চোখের ভুল বা মনের ভুল। তো এই বলি রাত্রে ঘুমায় পড়ছি।
তো আমাদের যে আমিন ভাই ছিল, সে বলছে যে আমরা আজকে যেহেতু একটা দিন বাকি, তো আমরা রাতে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠব। তো আমরা সেই মাফিক অ্যালার্ম দিয়ে রাখি রাত 4টায়। তো রাত যখন 4টায় অ্যালার্ম বাজে, আমি, মারুফ, আমিন ভাই আর আমার চাচতো ভাই সাব্বির, আমরা এই 4জন উজু করার জন্য বের হই মসজিদ থেকে। যেহেতু অনেক আগের একটা স্টোরি, বুঝতেই পারছেন তখনকার পরিবেশ ভালো ছিল না, তো উজুখানারও ব্যবস্থা ছিল না, তো পুকুরে উজু করতে হইতো আমাদের। তো আমরা 4জন গেলাম সেই পুকুরে যাওয়ার পর পুকুরের যে ওই ইটা ছিল, মানে ঘাটলা, ওইটা ছিল খুব ছোট। তো সর্বপ্রথম আমিন ভাই আর মারুফ, এরা 2জন উজু করে। এদের উজু করা শেষ হলে আমি আর সাব্বির উজু করার জন্য পুকুরে হাত দেই। তো এই সময় একটা ভয়ানক, একটা বিকট, মানে কি বলবো, মানে মানুষ কষ্ট পেয়ে মারা গেলে যেরকম একটা কান্নার আওয়াজ বের হয় না, ওরকম একটা আওয়াজ আমাদের সবার কানে চলে আসছে। তো আমি অ্যাকচুয়ালি ব্যাপারটা বুঝতে পারিনি যে কি। আমি ভাবছি হয়তোবা গভীর রাত, হয়তোবা সামনে স্টেশন, তো কোনো পাগল টাগল কাঁদতেছে, এরকম কিছু একটা। আবার মনে হচ্ছে যে কুকুর কাঁদতেছে এরকম। তো আমিন ভাই সাথে সাথে বলল যে মারুফ, তুই আয়াতুল কুরসি পড়। তো আমার মনে হচ্ছে যে রাসেল ভাই, যে আমাদের চারদিক থেকে কান্নার আওয়াজটা ঘিরে ফেলছে। তো যেই মারুফ আয়াতুল কুরসি পড়লো আর জোরে হাতে ফু দিয়ে একটা আওয়াজ করলো, সাথে সাথে কান্নার আওয়াজটা অফ। তো আমরা কি করলাম, আমরা উজু করা শেষ করে মসজিদের দিকে রওনা দিলাম। মসজিদে আসলাম, আসার পরে করলাম, তাহাজ্জুদ নামাজ পড়লাম। তো 2 রাকাত নামাজ পড়তে পারিনি, এর ভিতরে আমার ভিতরে কনফিউশন তৈরি হয়। তো আমি মারুফের কাছে জিজ্ঞাসা করি যে ব্যাপারটা কি ছিল। ও বলল যে ভূত। রাসেল ভাই, যখন ও এইটা বলছে যে ভূত, অমনি আমার শরীরের ভিতরে একটা চক্কর মারে, আমার প্রেশার হাই হয়ে যায়, আমি সাথে সাথে শুয়ে পড়ি। আমি আর বেশি নামাজ পড়ি না, তো সাথে সাথে ঘুমিয়ে গেলাম। ফজর হইল, নামাজ পড়লাম। ফজরের পরে বয়ান হইল, বয়ান শুনলাম। তারপরে আমরা একটু হাঁটতে বেরোই। তো তখন আর কি সারা রাত্রে যে জিনিস, মানে যে ভৌতিক ব্যাপারগুলো ঘটছে আমাদের সাথে, সেগুলো আর কি শেয়ার করা হয় একজন আরেকজনের সাথে। তো যেই সকাল 9টা বাজে, তখন ওখানে কিছু এলাকার মহল্লার কিছু লোকজন, কিছু মুদি দোকানদার তারা ছিল। তাদের কাছে জিজ্ঞাসা করি, তো তারা বলল নাকি মাস 2 আগে একটা ছেলে একটা মেয়ে সুইসাইড করে। তারপরে শুনলাম নাকি যে মানে ট্রেনের নিচে কাটা পড়ে আর কি। তারপরে আরো কিছু জানতে পারলাম, আরো কিছু খবর জানতে পারলাম যে ওইখানে নাকি 7 ভাই চম্পা নামে একটা গ্রুপ আছে ভূতের, ওরা 7 ভাই নাকি। তো যাই হোক, আমি এর থেকে আর বেশি কিছু খবর নেই। তো রাসেল ভাই, এই ছিল আমার স্টোরি। হ্যালো রাসেল ভাই, হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমার নাম রিপন, আমি লালমাট থেকে বলতেছি। আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব, এটা আমার একটা বন্ধুর ঘটনা। অ্যাকচুয়ালি আমার বন্ধু বলতে আমি এবং সে, তো আমি যার ঘটনা বলতেছি তার নাম হচ্ছে লিপন। সে আসলে হিন্দু। আর আমার বন্ধু বলতে সে আমার ক্লোজ বন্ধু ছিল না, আমরা একসাথে পড়তাম, এই দিক দিয়ে আমার বন্ধু ছিল।
ওই লিপনের কিছু বন্ধু ছিল, তার নাম হচ্ছে তামিম, সুরঞ্জিত, রনি, অঙ্কন, এ ধরনের কিছু বন্ধু ছিল। তো ওরাও আমারও বন্ধু, কিন্তু আমাদের গ্রুপটা ছিল আলাদা এবং এই লিপনদের গ্রুপটা ছিল আলাদা। তো আসলে ভাই প্রথম অবস্থায় যখন লিপন আমাদের স্কুলে ভর্তি হয়, আমি দেখেছিলাম যে সে সবসময় মনমরা হয়ে থাকতো এবং প্রচুর পরিমাণ মনমরা হয়ে থাকতো। কিন্তু পরবর্তীতে যেটা আবিষ্কার হয় যে ও হলো অনেক বড় লোকের একটা ছেলে এবং আমরা সেই সময় স্কুলে পায়ে হেঁটে যেতাম। অপরদিকে লিপন, সে সময় তার একটা স্টাইলিশ সাইকেল ছিল এবং তার পোশাক আশাক অনেক রাজকীয় ছিল, ভালো মানের ছিল। আর সে প্রতিদিন স্কুলে এসে তার বন্ধু বান্ধবকে নিয়মিত খাওয়াতো, মানে বড় লোকের ছেলে হলে যা হয় আর কি। সে প্রতিদিনই বাসার থেকে টাকা পয়সা নিয়ে আসতো এবং সেগুলো তার সেও খেত, তার বন্ধুদেরকে খাওয়াতো। তো তার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে হয়ে যায় হচ্ছে অঙ্কন, রনি, সুরঞ্জিত, তামিম, এরা আসলে খুবই ঘনিষ্ঠ বন্ধু, 5-6 জন হয়ে যায়। তো একদিন লিপন তার বাসায় তার বন্ধুদেরকে দাওয়াত দেয়। তো আসলে ভাই এখানে বলে রাখা ভালো যে ওই লিপনের বাসা হচ্ছে হাজীগঞ্জে আর আমরা পড়তাম আদিতমারিতে। তো দেখা যায় আদিতমারি থেকে হাজীগঞ্জের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। আর লিপন ওই আসার সময় ওই হলো মেইন রোড দিয়ে আসতো, পাকা রাস্তা দিয়ে আসতো। তো দেখা যায় যে পাকা রাস্তা দিয়ে আসতে গেলে তাকে 10 কিলোমিটার সাইকেল চালিয়ে আসতে লাগলো। আসলে ওকে সাইকেল চালিয়ে আসতে হয় না, কারণ ওর সাইকেলটা যে কাউকে দিলে সে চালিয়ে নিয়ে আসতো এবং সে পিছনে বসে থাকতো। তো যখন তার বন্ধুদেরকে ও হচ্ছে ওর বাসায় দাওয়াত দেয় বা ইনভাইট করে, তো ওর বন্ধুগুলো যাওয়ার সময় তো তারা চিন্তা করে যে তাদের তো সাইকেল নেই আর পায়ে হেঁটে এত দূর রাস্তা তো যাওয়াও সম্ভব না। তো তারা যেটা করে যে ওই পাকা রাস্তা দিয়ে না গিয়ে তারা শর্টকাট রাস্তা দিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করে। তো ওই লিপনের বাসা যাওয়ার জন্য একটা শর্টকাট রাস্তা আছে, সেটা একটা কাঁচা রাস্তা, যেটা আসলে গ্রামের ভেতর দিয়ে হয়ে একটা দোলার ভিতর দিয়ে যেতে হয় এবং এই দোলার ভিতর দিয়ে যেতে গেলে তাদেরকে প্রায় 4-5টা বাঁধঝড় পার হতে হয় এবং সেই সাথে একটা শ্মশান ঘাটও আছে এবং 2-1টা পুরোনো আমলের বটগাছের নিচ দিয়েও যেতে হয়। মানে এই রাস্তাটা দিনের বেলা মানুষ আসলে ভয় পায় না, কিন্তু রাতের বেলা মোটামুটি একটা ভুতুড়ে টাইপের আর কি পরিবেশ তৈরি হয় এই রাস্তা দিয়ে, যার কারণে মানুষ দিনের বেলা অনায়াসে যাওয়া আসা করে, কিন্তু রাতের বেলা আসলে কেউ এই রাস্তা দিয়ে একা যাওয়া আসা করে না। তো সেই সময়ে আমি যে সময় ঘটনা বলতেছি এটা আজ থেকে 15 বছর আগের ঘটনা। তো এখনকার রাস্তাঘাট আর সেই সময়কার 15 বছরের রাস্তাঘাট রাত দিন পার্থক্য ছিল। তো রাসেল ভাই তারা যাওয়ার সময় সেই শর্টকাট রাস্তা দিয়ে সব বন্ধু মিলে যাওয়ার সময় কোনো কিছুই তারা ফিল হয়নি, তারা সুন্দরভাবেই গল্প সপ্প করে চলে গিয়েছিল। কিন্তু রাসেল ভাই সমস্যা বাদে রাতের বেলা তো লিপন তাদেরকে বলেছিল যে তোরা আজকে যাওয়ার দরকার নাই, কালকে আমরা একসাথে স্কুল যাব, এখান থেকে তোরা স্কুলে যাই, সমস্যা নেই, আমরা একসাথে যাব কালকে। তো দেখা যায় যে ওই লিপনের বন্ধুরা তাদের পরিবারের লোকজন হয়তো দুশ্চিন্তা করবে এই ভেবে তারা আসলে থাকতে রাজি হয়নি। তো রাত যতই হোক না কেন তারা আসলে বাসায় আসার জন্য রেডি হয়। দেখা যায় যে ওই লিপনের বাসায় তারা আসলে বিকেলে গিয়েছিল, তো তাদের ফিরতে ফিরতে রাত প্রায় 8টা-9টা বেজে যায়। আর রাসেল ভাই গ্রামের 9টা বাজা মানে কিন্তু মোটামুটি রাত। সে সময় রাস্তায়, বিশেষ করে এই শর্টকাট রাস্তায় বা গ্রামের ভিতরে বা এই দোলার ভিতরে যে রাস্তাগুলো, এগুলো দিয়ে দেখা যায় যে ওই আধা ঘন্টা 1 ঘন্টা পর সর্বোচ্চ হলে একটা মানুষ যাচ্ছে, এরকম যায়। তো তারা যখন সেই রাত 9টার সময় ওই একই রাস্তা দিয়ে বাসায় ফিরতেছিল, তখন রাসেল ভাই তাদের কাছে মনে হয় যে এই রাস্তাটা যেন তাদের অনেক পুরনো একটা রাস্তা, যে রাস্তাটা তাদের একদম পরিচিত নয়। তাদের কাছে মনে হচ্ছে যে এই রাস্তাটা তারা কোনোদিন দেখেই নেই। দিনের বেলা যে রাস্তাটা যেরকম তাদের কাছে পরিচিত ছিল, এখন রাতের বেলা যেন তাদের কাছে পুরো একটা অপরিচিত রাস্তা। তো তারা যেহেতু সংখ্যায় 5 জনের মতো ছিল, তো এই জন্য তাদের একটু সাহস ছিল যে কোনো কিছুই হবে না, তো তারা হাঁটা শুরু করে। তো রাসেল ভাই এই লিপনদের বাসা থেকে এবং হচ্ছে ওদের বাসাগুলো হলো আদিতমারির আশেপাশে, বিশেষ করে মিলন বাজার, তারপরে হচ্ছে নারিয়ের বাজার, তো এই জায়গাগুলো তাদের বাসা। তো দেখা যায় যে ওই লিপনদের বাসা
থেকে এই বন্ধুগুলো তার বাসা প্রায় 8 থেকে 7 কিলোমিটার। তো তারা যখন ওই মহিষখোসা থেকে, বিশেষ করে লিবনদের বাসা থেকে রওনা দেয়, তার ঠিক 2 কিলোমিটার আসার পর তারা যে ওই প্রথম বাঁধঝড়টা পার হবে, এটা পার হওয়ার সময় তাদের সাথে একটা বিপত্তি ঘটনা ঘটে। সেটা হলো তারা ভুল করে ওই যে রাস্তা দিয়ে এসেছিল সেই রাস্তা দিয়ে না এসে তারা 2 কিলোমিটার আসার পর সেখানে একটা অন্য রাস্তা ঢুকে পড়ে। তো রাসেল ভাই, প্রথমে বলে রাখি, ওই গ্রামের রাস্তাগুলোতে কিছু দূর যাওয়ার পরপরই দেখা যায় যে রাস্তাগুলো 2-3টে রাস্তা হয়ে যেত। দেখা যায় ওই 2-3টে রাস্তা দিয়ে বিভিন্ন জায়গায়, অন্যান্য জায়গায় যাওয়া যেত। তো তারা আসলে ওই 2 কিলোমিটার রাস্তা সুন্দরভাবে আসার পর তারা রাস্তা ভুল করে অন্য রাস্তায় ঢুকে পড়ে। তো তারা সবাই, যেহেতু সংখ্যা বেশি ছিল, তারা ভয় পাচ্ছিল না। তো তারা যেতে থাকে কিন্তু তারা একসময় অনুভব করে যে তাদের রাস্তা ভুলাচ্ছে না এবং তাদের কাছে রাস্তাটা পুরো অচেনা মনে হচ্ছে। তো তারা কথা বলতে বলতে এগোচ্ছিল। তো কোনোভাবেই তারা তাদের রাস্তাটা ঠিকঠাক খুঁজে পাচ্ছিল না। তো একসময় তারা বাধ্য হয় যে গ্রামের কাউকে দেখা পেলে জিজ্ঞেস করে করে যাওয়া, কারণ তারা তো অনেক সময় ধরে হাঁটতেছে কিন্তু কোনোভাবেই তারা তাদের গ্রামে পৌঁছাতে পারতেছে না। তো রাসেল ভাই, যখন তারা জিজ্ঞেস করলো, মানে অনেক দূর হাঁটার পর যখন ক্লান্ত তারা, তো একটা মানুষকে তারা আসতে দেখলো এবং যখন তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা এটা কোন জায়গা, আর আমরা তো হলো আদিতমণিতে যাব, আদিতমণির যাওয়ার রাস্তাটা কোন দিকে? তো সেই লোকটা যখন শুনলো যে আদিতমণিতে যাবে, এটা শুনে তো সে প্রচণ্ড পরিমাণে অবাক হলো যে এই ছেলেরা বলে কি, এরা নাকি আদিতমণি যাবে। আরে তোমরা তো এখন আছো লালমনিরহাটের কাছাকাছি, শহরের কাছাকাছি, তোমাদের বাসা কোথায়? তো বললো যে আমাদের বাসা তো আদিতমণির আশেপাশে। তো বললো যে, ওই লোকটা বলে যে তোমরা তো এমন জায়গায় চলে এসেছো, এখান থেকে আদিতমণির দূরত্ব প্রায় 15 কিলোমিটার, তোমরা এই দিকে এসেছো কেন? তো এটা শুনে যেন তাদের মানে মাথায় যেন আকাশ ভেঙে বললো যে কি বলে, আমরা লালমনিরহাটে আসতে যাবো কেন? তো রাসেল ভাই, ওরা যেটা ভুল করে যে ওরা হলো ওই মহিষখোসা থেকে আদিতমণি হচ্ছে দক্ষিণ দিকে যেতে হয়। তো ওরা ভুল করে রাস্তা ঘুরে ঘুরে ওরা পূর্ব দিকে অনেক দূর হাঁটার কারণে ওরা ওই লালমনিরহাটের কাছাকাছি চলে এসেছে, লালমনিরহাট জেলা শহরের পার্শ্ববর্তী গ্রামের এদিকে চলে এসেছে, অথচ তারা জানেই না যে তারা কোথায় চলে এসেছে। তো পরবর্তীতে তাদের এত পরিমাণ খারাপ লাগে যে তাদের সাথে এটা কি হচ্ছে। তো যখন তাদেরকে বললো, যে ওই লোকটাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আমরা ফিরে যেতে চাইলে কোন দিক দিয়ে যাব? বলে যে তোমরা যেদিক দিয়ে এসেছো সেদিক দিয়ে ফিরে যাও। তো ওই লোকের কথা শুনে তারা যেদিক দিয়ে আসেছিল সেই দিক দিয়েই তারা আসতে থাকে। তো তারা আস্তে আস্তে, তো যেদিক দিয়ে তারা এসেছিল সেই দিক দিয়ে আসা শুরু করে তারা সবাই মিলে এবং গল্পগুজব করে আস্তে আস্তে আসতেই থাকে। তো রাসেল ভাই, তারা দেখে যে এমন একটা জায়গায় পৌঁছেছে, সেখানে দেখে যে একটা বিশাল বড় একটা বিল এবং সেই বিলের পাশে একটা শ্মশান, এবং তারা যখন সেই শ্মশানের কাছাকাছি এসেছিল তারা শুনতে পায় যে কেউ কান্না করতেছে, শ্মশানের ধারে কেউ কান্না করতেছে। তো এখানে তামিম ছিল একটু সাহসী, সেই প্রথম আর কি কান্নাটা শুনতে পায় এবং সবাইকে বলে যে তোরা কি আমার মতো করে কারো কান্নার শব্দ পাচ্ছিস? পরে সবাই তো বলে যে না। তো পরে যে ওই তামিম বলে যে ওইখানে দেখ, ওই শ্মশানের ওইখানে কেউ যেন কান্না করতেছে। তো এখানে আসলে অঙ্কন একটু ভীতু টাইপের ছিল। তো ও বলল যে আরে এগুলো বাদ দে, এত রাত্রের বেলায় এগুলো শোনা ঠিক হবে না, চল আমরা এখান থেকে চলে যাই। তো ওরা বেশ অবাক হয় যে আসার সময় তো এখানে তারা কোনো ধরনের পুকুর বা কোনো ধরনের বিল, শ্মশান কিছুই ছিল না, তারা কোথায় চলে আসলো, আর তারা কোন গুলোক ধাঁধায় পড়েছে যে এরকম ঘটনা ঘটতেছে তাদের সাথে। তো রাসেল ভাই, এখানে তামিম বারবার তাদেরকে বলতেছিল, বন্ধু চল ওটা দেখে আসি, ওখানে মনে হয় কেউ বিপদে পড়ে কান্না করতেছে। তো এই তামিমের আসলে কথা শুনে সবাই একটু চিন্তা করে যে দেখে আসলে তো সমস্যা নাই, তারা কাছাকাছি যাবে না, দূর থেকে দেখবে, যদি কেউ ভালো মানুষ হয় হয়তো বা তাকে জিজ্ঞাসা করে তারা রাস্তা চিনিয়ে নিতে পারবে। তো এই চিন্তা ভাবনা করে তারা ওই কান্নার শব্দের ওইদিকে তারা পাওয়া যায়। এবং রাসেল ভাই, তারা যেটা দেখে যে ওই শ্মশানের একটা গাছের নিচে একটা সাদা শাড়ি পরা একটা মেয়ে
দাঁড়িয়ে দিয়ে কান্না করতেছে। মেয়েটার শরীর থেকে মনে হয় সাদা রঙের গ্লো করতেছে, একটা আভা বের হচ্ছে। তো এটা থেকে অঙ্কন তো প্রচণ্ড পরিমাণে ভয় পায় এবং সে জানে যে এই শ্মশানে, আসলে অঙ্কন নিজেও হিন্দু ছিল, সে জানে যে শ্মশানে অপ্রাকৃতিক অনেক কিছু ঘটে। তো যখনই তারা ওই সাদাই পড়া মেয়েটাকে দেখলো, তখনই সবাই যেন খুবই ভয় পেল এবং তারা ধীরে পাহাড় টিপে টিপে সেই শ্মশানটা ত্যাগ করলো এবং একটু দূরে এসে যে যতগুলো শক্তি দিয়ে সেখান থেকে দৌড়ে তারা স্থানটা ত্যাগ করে। তো স্থানটা ত্যাগ করার পর রাসেল ভাই, যখন তারা ওই অনেক দূর দৌড়িয়েছে, তো যখন একটা জায়গায় তারা পৌঁছেছে এবং একটা দেখা যাচ্ছে সামনে একটা বাজার। তো তারা সেই বাজারে চলে যায় এবং বাজারে যাওয়ার পর তারা বেশ অবাক হয় যে এটা কোন বাজার, এই বাজার তো তারা চিনি না। তো যখন তারা সেই বাজারে খুঁজতে থাকে, বিশেষ করে দোকানের সাইনবোর্ডে অনেক সময় জায়গার নাম লেখা থাকে, তো তারা আসলে সেই বাজারের দোকানগুলোতে কোনো জায়গাতে সেই সময় আসলে সাইনবোর্ড খুঁজে পাচ্ছিল না। তো তারা একসময় বাজারটা ঘুরতে ঘুরতে তারা একটা রিসার্চের দোকানে সামনে আসে এবং যেখানে মোবাইল রিচার্জ করা হয়, বিদ্যুৎ বিল দেওয়া হয়। তো ওই জায়গায় যখন তারা চলে আসে, দেখে যে দোকানটা খোলা এবং সেই দোকানের সামনে সাইনবোর্ডে লেখা আছে যে এটা ভেলাবাড়ি। তো ওই দোকানদারকে যখন জিজ্ঞেস করে যে চাচা এটা কোন জায়গা, তো ওই দোকানদার বলে যে এটা ভেলাবাড়ি, আপনারা কোথা থেকে এসেছেন? তো বলে যে আমরা তো এরকম আদিতমারি থেকে এসেছি। তো আদিতমারি যাওয়ার রাস্তাটা কোনটা? পর তো ওই লোক দেখাই দিল যে এইদিকে আপনারা রোডে গেলে যদি পাকা রাস্তা দিয়ে যান তাহলে আপনাদের সর্বোচ্চ হলে 9 কিলোমিটার বা 10 কিলোমিটার হবে, তাহলে আপনারা আদিতমারিতে পৌঁছাতে পারবেন। তো যখন বলে যে আচ্ছা আমরা যাব, আপনার নারিয়া বাজার বা আশেপাশে যাব, তো এখান থেকে কত দূর? পরে নারিয়া বাজার এখান থেকে 4 কিলোমিটার। তো তখন তারা উনি রাস্তাটা দেখাই দিল এবং রাসেল ভাই সেই সময় ভাগ্যক্রমে একটা ভ্যান পায় এবং ওই লোক আসলে বাজার করে বাসায় ফিরতেছিলেন। তো সেই ভ্যানালাকে তারা ডাকে এবং সমস্ত সমস্যার কথা বলে। প্রথমে আসলে বলে যে আমরা আসলে আদিতমারিতে যাব, আমাদেরকে একটু আদিতমারিতে পৌঁছে দিতে পারবেন? তো সেই ভ্যানালা কখনোই রাজি হচ্ছিল না। তো যখন আসলে ওই 5 বন্ধু মিলে তাকে একটা মোটা অঙ্কের টাকা দেওয়ার কথা বললো যে আপনি যত চান আমি দিব, সমস্যা নাই, আমাদেরকে একটু আপনি এগিয়ে দিয়ে আসেন। তো সেই ভ্যানালা বললো যে আমাকে 100 টাকা দিতে হবে। তো রাসেল ভাই, আজ থেকে 15 বছর আগে 100 টাকার কিন্তু একটা মান ছিল, আজকের 100 টাকা সে সময়কার 500 টাকার সমান। তো সে সময় এখন তারা বন্ধুরা মিলে সবাই অসহায়, এখন কি করবে? তো সবাই আসলে যেহেতু বন্ধুর বাসায় গিয়েছিল, এই জন্য আসার সময় তারা সবাই কিছু না কিছু টাকা নিয়ে এসেছিল। তো তারা আসলে সবার কাছ থেকে টাকা জোগাড় করে দেখে যে মোটেই তাদের কাছে আসলে 50 টাকা আছে, এর বেশি নেই। তো রাসেল ভাই ওই ভ্যানালা মোটেও রাজি হচ্ছিলেন না। তো এক প্রকার আসলে অনেক জোরাজোরি করে তাকে রাজি করান এবং পরবর্তীতে তারা সেই ভ্যানে করে বাসায় চলে আসেন। তো সবাই যার যার বাসায় নিরাপদে চলে আসেন। তো এরপরে রাসেল ভাই তাদের সাথে আর কোনো ধরনের ঘটনা ঘটেনি। তারা আসলে এখন পর্যন্ত দেখা হলে সেদিনের ঘটনাটা শেয়ার করে এবং তারা বলে যে সেদিন তাদের সাথে কী এমন ঘটনা হয়েছিল, তারা ওইভাবে ভয় না পেলেও তারা দেখা যায় যে তাদের সাথে এমন কিছু হয়েছিল যারা আসলে এই কারণে তারা পথ ভুলা খেয়ে বিভিন্ন জায়গায় তারা চলে গিয়েছিল, যে জায়গাগুলো তারা কখনোই দেখেনি। এবং রাসেল ভাই ওই লিপন জানিয়েছে যে যখন আসলে তারা ওই ভুল রাস্তাগুলো দিয়ে চলছিল, তারা অদ্ভুত সব আওয়াজ পেত। দেখা যায় যে কান্নার আওয়াজ, ছোট বাচ্চার আওয়াজ, এই ধরনের অনেক মিক্স আপ আওয়াজ পেত। তো রাসেল ভাই, আমি জানি না ঘটনাটা লিসেনারদের কাছে কেমন লেগেছে, তবে আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছিল যে আমরা মাঝে মাঝে গ্রামের রাস্তা দিয়ে হাঁটার সময় এই ধরনের ভুলগুলো হয়ে থাকে। তো বিশেষ করে রাতের বেলা আমাদেরকে আসলে কখনোই উচিত নয় যে অজানা পথে আসলে কখনো যাওয়া। তো রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা, ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ডক্টর আলিফ
আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা চলে যাব সরাসরি জাহিদ ভাইয়ের ঘটনায় এবং হয়ে যাচ্ছি আমি জাহিদ ভাই। এতটুকু খেয়াল আছে, আমি পড়েছি মাটির উপর, আমার সাথে সাথে আমির সাহেবও পড়েছেন, কিন্তু গতির কারণে আমির সাহেব ছিটকে যান আরো 30 থেকে 40 মিটার দূরে একটা গাছের ওপর। তিনি যে পড়েছেন সেই শব্দটা কানে এসছিল। আমি পিঠের উপরে শোয়া, এখনো ভয় লাগছে, বিশ্বাস হচ্ছিল না কিছুই। এইসব ক্ষেত্রে আমি নর্মালি বোঝার চেষ্টা করি কি হচ্ছে আশেপাশে। আমি বোঝার চেষ্টা করলাম আমি বাস্তবে যা দেখেছি এটা কি স্বপ্ন না বাস্তব, কিন্তু ফজরের আজান ভেসে আসছে। ওই মুহূর্তে আমি বুঝতে পারলাম না, এটা স্বপ্ন না, আমি স্বপ্ন দেখছি না। কাত হয়ে আমির সাহেবের দিকে তাকালাম। আমি চোখে দেখছি না, কিন্তু বুঝতে পারছিলাম আমির সাহেব ক্লান্ত। তিনি চলে গেছেন সেখান থেকে, কারণ তিনি জানেন এখন আর আমার পেছনে কেউ আসবে না। যে আসবে তার পেছনে রাস ছুটছে। আমি উঠে বসি। তখন আমার হঠাৎ করে শরীরটা কেঁপে ওঠে। আমার কল্পনায় ভেসে ওঠে কিছু মুহূর্ত। ওই মুহূর্তটা আমার চুল টেনে গলা কাটতে চেয়েছিল বেজুজ। হাত পা অসাড় হয়ে এলো আমার। গলার মধ্যেই আমার কেমন যেন অস্বস্তি লাগতে থাকলো। অস্বস্তি লাগলেও পর মুহূর্তে মনে পড়ল ওজনিয়াকের কথা। আমি কাঁদবো কিভাবে কাঁদবো, কিভাবে কেঁদে হালকা হব? আমার বাম দিকে পড়েছিল ওজনিয়াক। যাই হোক, যাই বুঝি না কেন, যেটাই বুঝি না কেন, চিনি বা নাই চিনি, ওজনিয়াক তো থাক। এই অনুশোচনা আমাকে প্রতিদিন ধরে। প্রতিটা দিন যখন সবাই ঘুমিয়ে যায় তখন আমার মনে পড়ে সবকিছু বুলেটের মতো শরীরে বিঁধতে থাকে। একটা একটা কষ্ট আমার, পারি না, মুসিবতের মধ্যে পড়ে যাই আমি। এক একটা মুসিবতের সেন্টার পয়েন্ট হয়ে যাচ্ছি, আর কিছুই না। 2 দিন চলে গেছে, বাসায় নিজেকে আমি আটকে রেখেছি। একদিন হঠাৎ ফোনে মেসেজ আসলো রাসের। সে লোকেশন দিল, সেখানে আমাকে যেতে বলেছে। আমি আমির সাহেবকে আর বলিনি, বলার দরকার মনে করিনি। এই 2 দিন আমি অনেক ভেবেছি। মানুষের বদলাতে সময় লাগে না, আমারও বদলে যেতে সময় লাগলো না। রাসের দেয়া ঠিকানায় আমি যে অপেক্ষা করতে লাগলাম। 1 মিনিট, 2 মিনিট, এভাবে সময় যেতে যেতে কখন যে 2.5 ঘন্টা পার হয়ে গেল আমি বুঝতে পারিনি। এখন আমি বিরক্ত হয়ে আমি উঠতে চলতে শুরু করি, কিন্তু তৎক্ষণাৎ হঠাৎ হোঁচট খেয়ে আমি পড়ে যাই, এবং আমি এমনভাবে পড়ি যেন আমি গর্তের মধ্যে যেয়ে পড়েছি। উঠে দাঁড়ানোর পর দেখলাম একটা কোমর সমান গর্ত, কিন্তু এখানে তো কোনো গর্ত ছিল না, এটা তো মাটির রাস্তা ছিল। আর এদিক দিয়েই আমি এসে অপেক্ষা করছিলাম। স্বাভাবিকভাবেই আমি বুঝতে পারলাম রাস এমনটা চেয়েছে। এখন আমি রাসের এলাকায়, আমি আমার এলাকায় না। গর্তে থাকা অবস্থায় আমি দেখতে পাচ্ছিলাম একটা পুরনো আমলের রাজবাড়ির মতো বাড়ি। ভেতরে আলোটা হারিকেন বাতির। কাঠের দরজাটা ঠিক তখনই খুলে গেল। আমি কোমর সমান গর্ত থেকে উঠে দাঁড়ালাম। হাত থেকে মাটি ঝরাতে এগিয়ে গেলাম। ভেতর থেকে গানের একটা শব্দ ভেসে আসছে, গুম গুম টাইপের গান, গুনগুনানো, কেউ জানি গুনগুন করে গান গাইছে। ইউ মে কাম ইন, বলল রাজ ভেতর থেকে। আমি ভেতরে ঢুকলাম। হারিকেন ঝুলছে জায়গায় জায়গায়। খুব স্বাভাবিকভাবে আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না, এবং কাউকে দেখতে না পেয়ে আমি হঠাৎ করে জিজ্ঞেস করলাম, আপনি কোথায়? রাস আমাকে বলল, বিহাইন্ড ইউ। আমি ঘুরে তাকালাম। সে গেটে দাঁড়িয়ে আছে, ওর সামনে একটা শেকল। রাস আমাকে বলল, একটু সরে দাঁড়াও। আমি পাশ কাটিয়ে রাস সামনের দিকে চলে গেল বাড়ির ভেতর।
সেদিকটা অন্ধকার। আমি রাজকে জিজ্ঞেস করলাম, এরপর কি হয়েছে? রাজ আমাকে বলল, হোয়াট? আমি বললাম, সেদিন কি হয়েছিল? মানে আপনি কি বেজুসকে ধরতে পেরেছিলেন? রাজ আমাকে বলল, তুমি ভুলে গেছো আমি সুপ্রিম কমান্ডার। আমি কারোর প্রশ্নের উত্তর দেই না, আমি অর্ডার দেই। রাজ ভেতর থেকে বেরিয়ে এলো। সে আমাকে বসার জন্য ইশারা করলো। এরপর রাজ বলল, আই হ্যাভ বিন সামান্ড, তুমি এখানেই থাকো, তোমাকে ডিব্রিফ করা হবে। বুম, গায়েব। রাজ আমার চোখের সামনে থেকে গায়েব। আর সাথে সাথে হারিকেনের আলোটাও নিভে গেল। ক্লিক করে একটা শব্দ হলো। এরপর দেয়ালে একটা প্রজেক্টরের মতো আলো ফুটে উঠল। ম্যাপ, দুনিয়ার ম্যাপ মনে হলো না, উঁচু নিচু পাহাড় গর্ত মনে হচ্ছে। একটা কণ্ঠ ভেসে এলো, স্যার, আমি ডি ব্ল্যাক, আমার দায়িত্ব আপনাকে ডিব্রিফ করা। আগামী কিছু সময় আপনাকে আমি ডিব্রিফ করব সম্পূর্ণ সিচুয়েশনের উপর। প্রজেক্টর চলে গেল পেছনে। ডি ব্ল্যাক বলল, আপনি দেখতে পাচ্ছেন মূল ভূখণ্ডের অংশ, যা গাছপালায় ঘেরা। বাকি বিস্তীর্ণ অংশ পানির নিচে অবস্থিত। ইস্টার্ন হাই কমান্ডের স্থাপনা ঘটে ঈসা আগমনের কিছু যুগ পূর্বে। বর্তমানে অমুক অমুক এবং অমুক অঞ্চল হতে অমুক বিস্তীর্ণ অমুক অঞ্চলসমূহ ইস্টার্ন হাই কমান্ডের আওতাধীন। প্রথম হাই কমান্ড অমুক, ওনার অ্যাসাসিনেশনের পর বেজুস ইস্টার্ন হাই কমান্ডের জায়গা নিয়ে নেয়। দ্রুতই সে আধিপত্য বিস্তার লাভ করলেও হাই কমান্ডের অধীন জেনারেলদের অনেক সময় কাল জুড়ে বিভিন্ন সময়ে বিদ্রোহ ঘোষণা করে আসছিলেন। দ্রুতই ইস্টার্ন হাই কমান্ডের চেইন অফ কমান্ড, এই চেইন অফ কমান্ডের বিপর্যয় ঘটতে শুরু করে, যা আর পুনরায় স্থিতিশীল হয়নি। পরিস্থিতি ঠিক করবার জন্য বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও তার উন্নতি ঘটেনি। বেইজুস সুপ্রিম লিডারশিপকে অবজ্ঞা করে জেনারেলদের অ্যাসাসিনেশন ঘটান অমুক দিন। সুপ্রিম লিডারের আদেশ অনুযায়ী বেইজুসকে বন্দী করার জন্য সুপ্রিম কমান্ডারের আদেশে ইস্টার্ন হাই কমান্ড গুড়িয়ে দেওয়া হয় এবং সকল বেইজুসের অনুসারীদের হত্যা করার মাধ্যমে ইস্টার্ন হাই কমান্ডকে মুক্ত করে তা সুপ্রিম লিডারের হাতে তুলে দেওয়া হয়েছে। অমুক সময়ে সুপ্রিম কমান্ডার গ্রেপ্তার করেছেন বেইজুসকে। সুপ্রিম লিডারের নির্দেশনা অনুযায়ী বেইজুসকে নিয়ে যাওয়া হবে সুপ্রিম লিডারের কাছে। এরপর ক্লিক করে প্রজেক্টরটা যেন মনে হলো বন্ধ হয়ে গেছে। কথা শুনছি আমি, কথাগুলো পরিষ্কার শুনছি, কিন্তু আমি তখন সেই সাধারণ মানুষ, মেন্টালি আতপাগল অবস্থায় ছিলাম, তাই কিচ্ছু বুঝিনি তখন। কে জানি আমাকে বলল, সুপ্রিম কমান্ডার এসেছেন, আপনি বাইরে আসুন। আমি অন্ধকারে দুইবার দেয়ালের সাথে ধাক্কা খেয়ে বের হয়ে এলাম। আকাশের আলো যতটুকু, সে আলোতে দেখতে পেলাম রাজ দাঁড়িয়ে আছে। সে আমাকে বলল, ডিয়ার, তোমার আর আমার একটা ডিল ছিল, আজ এই মুহূর্ত থেকে সেই ডিল বাতিল হয়ে গেল। ও আরেকটা, মিট মাই ডগি বলে সে ইশারা করল। আমার পেছনে শেকল নড়ার শব্দ এলো। তখন আমি মাথা কাত করে দেখলাম শুধু বেইজুস শেকল বাঁধা অবস্থায় মানুষের মতো বসে আছে। আমি ওর দিকে তাকিয়েছিলাম। এতটা বেখেয়ালে ছিলাম যে রাস আমাকে ডাকলো কয়েকবার, কিন্তু আমি শুনিনি। খেয়াল হবার পর রাস আমাকে বলল, আমরা চলে যাচ্ছি। সেই সাথে ডিল অনুযায়ী তোমার জীবন থেকে বেইজুস নামের কুকুরটাকেও সরিয়ে ফেলেছি। আই উইশ ইউ বেস্ট অফ লাক। ঠাস করে একটা তুড়ি দিল রাস। আমি ধাম করে কি হলো বুঝলাম না। নিজেকে ফেরে পেলাম রাস্তায়। জানি না কিভাবে, কিন্তু আমি এখন সেই রাজবাড়ির কাছে নেই। আমি তীব্রভাবে আমির সাহেবকে ডাকলাম,
বুঝলাম, বুঝানোর চেষ্টা করলাম খুবই জরুরি। উনি সাথে সাথে এসেও পড়লেন। আমি ওনাকে বললাম যা দেখলাম। আমির সাহেব আমার কথা শুনে কয়েক কদম সামনের দিকে এগিয়ে যায়। উনি আমাকে বললেন, আমাদের মনে হয় এখনো সব কিছু ঠিক হয়নি। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, কেন বলুন তো? উনি আমাকে বললেন, হিসাব মিলিয়েছ? হিসাব তো মিলানো দরকার। এক একটা ইস্যু, এক একটা ঘটনা, এক একটা মুহূর্ত তো অন্যদিকে ইশারা দিচ্ছে। ভাবো তো একবার, রাজ তোমার সামনে আসবে কেন? সে তো খুব পাওয়ারফুল, তাই না? তো রাজকে কেন জাহিদকেই লাগবে? সে না তাদের লিডার? খেলাটা বুঝতে পারোনি? ওরা কেউ কারোর আপন না, সব নিজ নিজ স্বার্থের হিসেবে চলে। আমি বুঝতে পারছিলাম না আমির সাহেব আসলে কি বলছেন। আমি তো কোনো খেলা দেখতে পারছি না। আচ্ছা, আমাকে একটু বুঝান তো। আমির সাহেব আমাকে বললেন, বুঝবে, সময়টা যেতে দাও, সময়কে সময়ের কাজ করতে দাও, সব বুঝবে। কিছুই ঠিক হয়নি। আমাদের কেন যেন মনে হচ্ছে এটা শুরু মাত্র। এটা বলার পর আমাকে বাসায় চলে যেতে বলে আমির সাহেব, এবং এটা বলে তিনিও চলে গেলেন। আমির সাহেবের কথাটা আমি ভাবতে লাগলাম, হিসেব কষতে লাগলাম। এই হিসাবটাই করার সময় আমি ওই মুহূর্তে পাইনি। এই হিসাবটাই আসল। 2 দিন চলে গেল। সেই দিন বিকালবেলা আমি হাঁটছিলাম আমার বাসার সামনে। আসলে না, বাসায় হাঁটছিলাম। কানে ঝিঝি পোকার শব্দ এলো প্রথমে। এমন লাগছিল যে ঝিঝি পোকা না, কেউ আমাকে ইশারা করছে। আমি ভালো করে খেয়াল করার চেষ্টা করলাম বোঝার জন্য, কিন্তু তখন হঠাৎ আমার মাথার মধ্যে খুব জোর একটা চিলিক মারল। কয়েক সেকেন্ডের জন্য চারপাশ মনে হলো অন্ধকার হয়ে গেছে। কেমন যেন লাগলো, আমার ব্ল্যাক আউট হলো। সেই মুহূর্তে আমি দেখলাম আমি নিজেই বেইজুসকে ধাক্কা মেরে ফেলে দিলাম। এরপর বাতাসের শব্দ কেবল, এবং সেটি কানে আসছে। এরপর ওজনিয়াক আমাকে ধরে টেনে নিয়ে যাচ্ছে নদীর পাড়ে। ওজনিয়াক রীতিমতো আতঙ্কে ছিল ধরা পড়ার পর। এরপর সাথে সাথে আমার হুঁশ ফিরে আসে। আমি আমার বাসার উঠানে বসা অবস্থায় তখন আমি বুঝতে পারলাম আমাকে দেখানো হয়েছে। বেইজুস গলা টিপে ধরার পর হওয়া ব্ল্যাক আউটের পর কি হয়েছে, আমি এবার এটার গুরুত্ব দিলাম। কারণ আমাকে এটা কে দেখাবে? কেউ তো নাই এখন যে দেখাবে। নাকি কেউ আছে? আমি সেদিন ওই সন্ধ্যায় ঘর থেকে বের হয়ে সোজা নদীর পাড়ে চলে যাই। নদীর পাড়ে আমি দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। আমি নদীর পাড়ে আসার আগে একটা কাজ করে এসেছিলাম। আমি শিওর ছিলাম, আর আমি সেন্স করতে পারছিলাম আজ কেউ না কেউ আমার সামনে আসবে, অন্তরালের আড়াল থেকে আসবে। সে হতে পারে সুপ্রিম লিডার। আমি চোখ বন্ধ করে অপেক্ষা করছিলাম। হঠাৎ মনে হলো আমার মাথাটা একটু চক্কর দিচ্ছে, আমার মাথা ঘোরাচ্ছে ওই মুহূর্তে। আর তখনই একটা হিস হিস ফিসফিসানির মতো শব্দ কানে ভেসে এলো। আমি চোখ খুলে তাকালাম, শব্দটা আশপাশেই মনে হচ্ছে। শব্দটা আমাকে ডাকছে। আমি বুক ভরে শ্বাস নিয়ে শব্দটাকে খুঁজতে লাগলাম। মনে হচ্ছে খুব কাছে, লুকোচুরি খেলছে শব্দটা আমার সাথে। গায়ে কাটা দিচ্ছিল বারবার। আমার পা যেয়ে পড়লো একটা জায়গায়, পচপচ করে জুতাটার মধ্যে পচপচ করে উঠল। নিচে তাকিয়ে দেখতে পাই রক্ত, পচা কালো রক্ত, গলে যাওয়া রক্ত। একটা মানুষের মাথা, গালের একটা অংশ নেই। সেই অংশহীন জায়গাগুলোতে দাঁত দেখা যাচ্ছে, সবগুলো দাঁত দেখা যাচ্ছে পোকা কিলবিল করছে। একটা পোকা কিলবিল করার মধ্যে যে শব্দটা আসে, আপনারা যদি ম্যাগটের মুভমেন্টের শব্দ পান, তেমন একটা বিলবিল শব্দ আসছে সেই পোকাগুলোর কাছ থেকে। আমি রীতিমতো পচা গলা লাশের বধ্যভূমির সামনে নিজেকে আবিষ্কার করলাম। আমাকে বলছে যেন, এটা কেউ যেন বলছে আমাকে, যদি দেখতে চাস তো পাড়ি দিতে হবে বিশাল রাস্তা। আমি ওই মুহূর্তে নিচে না তাকিয়ে হাঁটতে লাগলাম।
নিচে তাকালেই আমাকে লাশের ছবি দেখতে হবে। একবার সোজা, একবার ডানে, একবার বামে। ফিসফিসানির শব্দটা এই মুহূর্তে আমার অনেক কাছে। এই বন জঙ্গলের মাঝে এই ফিসফিসানিটা আমার পরিষ্কার আসতে লাগলো। সামনে ছিল আমার খোলা মাঠ, আর সেটা কেমন, এটা যেমন তেমন মাঠ না। আমাকে দেখানো হচ্ছে পিরামিড। আমাকে দেখানো হচ্ছে যে এই বন পার হলেই নিজেকে সেই ভূমিতে পাবো যেখানে পিরামিড আছে। কিন্তু এখন আমি সেই বোকা জাহিদ নই। আমি এখন সেই জাহিদ যাকে ভয় পায় সবাই। মায়া ভাঙতে হলে এমন কিছু করতে হয় যা মায়া বিপরীতের অংশ। যেমন আমাকে দেখাচ্ছে এটা পচা গলা রক্তভূমি যার সামনে পিরামিড আছে। এই মায়া ভাঙতে হলে আমাকে উল্টো দিকে যেতে হবে, আর সামনে যেটাই পড়বে সেটাকে তছনছ করে দিতে হবে। আমি উল্টো দিকে সেই জন্যই ঘুরি। ঘোরার সাথে সাথে আমার সামনে একটা কাকতাড়ু হাজির হয়। পুরো শরীরটা খড় আর কাপড় দিয়ে পুরোটা ঢেকে দেওয়া, কিন্তু মনে হলো সে আমার দিকে তাকিয়ে আছে। মনে হলো আমার দিকে তাকিয়ে চারপাশের দিকে তাকাচ্ছে। আমি কাকতাড়ুয়াটাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। পড়ার সাথে সাথে এমনভাবে বালুর মতো ছড়িয়ে গেল, আমি অবাক হয়ে গেলাম। এই কাকতাড়ুয়াটা বালুর মতো মিশে গেল, যেন পানির বেলুন ফাটালে যেমন ঠিক তেমন। আমি এবার বললাম, যে আছো, যেই হও না কেন, তোমার মায়া আমার উপর আজ কাজ করবে না। আমি জানি না তুমি কে, কিন্তু খুঁজে বের করব তোমাকে। আর সেদিন আমি তোমায় দেখাবো আসল চেহারা। তখন আমার সামনের দিক থেকে বিকটভাবে ঝিঝির ডাকটা ভেসে আসতে থাকে। আমি দেখলাম অন্ধকারের মধ্যেও বিকট কালো একটা কিছু তরলের মতো শূন্যে ভেসে আছে। লিকুইড একটা ভেসে আছে, টলমল করছে। আমি এটার সামনে যেয়ে দাঁড়াই। আমি জিজ্ঞেস করি, কে 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 তুমি? তখন সেই টলমল করতে থাকা ছায়াটা কি যেন আমাকে ফিসফিস করে বলল। আমি শুনিনি, আমি বুঝিনি, কিন্তু ধীরে ধীরে ঝিঝির ডাক বাড়তে লাগলো। সেই টলমলে ভেসে থাকা কালো ছায়া বড় হলো। আমি সেই ছায়ার সামনে দাঁড়াই। দাঁড়ানোর পর আমি দেখতে পাই এটা লিকুইড একটা আয়না, যেটাতে রিফ্লেকশন দেখা যাচ্ছে। আমি দেখতে পাচ্ছিলাম আমার নিজেকেই। আমি দেখতে পাচ্ছিলাম আমি সেখানে দাঁড়িয়ে আছি, আর সেই একই দৃশ্য আমি দেখতে পাচ্ছিলাম সেই কালো ছায়ার মধ্যে থাকা আয়নার দ্বারা। অবাক হয়ে আমি আমাকেও দেখছিলাম। ধীরে ধীরে সব কিছু মিলিয়ে গেল। কেবল আমি দাঁড়িয়েছিলাম সেখানে একা। একটা করে সূত্র মেলাচ্ছিলাম শুধু। চারপাশটা আমার গোলক ধাঁধার মতো কালো হয়ে আছে। সেই লিকুইডের মতো চারপাশ কালো লিকুইড। একটা খাম ভেসে উঠল আমার সামনে। যেই দেয়ালটা লিকুইডের মতো টলটল করছে, খামটা যেন ধরে রেখেছে সেই লিকুইডওয়ালা দেয়ালটা। আমাকে বলছে, ধরার জন্য মনে হচ্ছিল। আমি হাত বাড়াতেই পানি যেভাবে ঠাস করে পড়ে যায়, ঠিক সেভাবে পড়ে গেল চারপাশের সেই কালো লিকুইড দেয়ালটা। পানির মতো, কিন্তু সেই খামটা সেখানে ছিল, মাটিতে পড়েছিল। আমি খামটা তুলে নিলাম। মোটা রাবার টাইপের সিল মোহর মারা। আমি কাগজটা খুললাম। আমি দেখলাম কি লেখা আছে। এরপর হিসাব একদম পরিষ্কার, একদম। আমি সেদিন কাউকে কিছু বলিনি। এনভেলপের লেখাটা আমার মাথা ঘুরিয়ে দেয়, সব পরিষ্কার করে দিয়েছিল। সন্ধ্যার পর আমি একটা ইমার্জেন্সি মেসেজ পাঠাই দুই দিকে। প্রথমটা ছিল সালাউদ্দিনকে, দ্বিতীয়টা ছিল আমির সাহেবকে। স্পষ্ট বলেছিলাম আমার চারপাশে আমার ইশারা না পেলে কেউ যেন না আসে। আমি সেদিন নদীর ধারে যাই, আবারও যাই। রাস আমাকে শিখিয়েছিল অনেক কিছু, কিভাবে খুন করতে হয়, কিভাবে ইনফরমেশন বের করতে হয়, আর সেই সাথে সে শিখিয়েছিল কিভাবে কাজ আদায় করে নিতে হয়। রাস, আমি এখানে, যেখানে যে অবস্থায় আপনি থাকুন না কেন, এক্ষুনি আসুন, এক্ষুনি আসুন। চোখ বন্ধ করে আমি দাঁড়িয়েছিলাম। হেলিকপ্টারের শব্দ হলো। উপর থেকে দ্রুত যেন কেউ নিচে নামছে। প্রচণ্ড বাতাস এলো। এরপর সব শান্ত।
আমি চোখ খুলে তাকানোর পর দেখতে পেলাম রাসকে। রাস আমাকে বলল, আমাকে ডেকেছো কেন? আমি হাঁটতে হাঁটতে রাসের সাথে কথা বলতে লাগলাম। আমি রাসকে বললাম, বেইজুস কিসের শাস্তি পাবে সেটা আমি নির্ধারণ করব। রাস আমাকে বলল, বি কেয়ারফুল, তুমি আমার সামনে কথা বলছো। না না রাস, না, কেন সাবধান হয়ে কথা বলবো? বেইজুস আমাকে কষ্ট দিয়েছে, আমার জীবন নিয়ে খেলেছে, আমাকে মাটি চাপা দিয়েছে, আমার তারাকে সে মেরেছে। রাস আমাকে পাল্টা বলল, সে জেনারেল অমুক অমুককে মারেনি, তার ভাই তাকে ফেলে দিয়েছিল। আমি বললাম, আর বেইজুস তার ভাইটাকে মেরে ফেলেছে? আপনি থাকা অবস্থায় কিভাবে সে ওজনিয়াককে মেরে ফেলে? আপনি থাকা অবস্থায়, তাই না? তাহলে কোথায় ছিলেন আপনি? 10 মিনিট লেটে সুপ্রিম কমান্ডার, 10 মিনিট লেট। আমার গলা কাটতো সেদিন, আমার গলা কাটেনি। কোথায় ছিলেন? রাজ বলল, তুমি ভুল বুঝছো। আমি বললাম, না, কোনো ভুল না। আমাকে ব্যবহার করে আমাকে ঝুঁকির মধ্যে ফেলে তুমি সুপ্রিম কমান্ডার, তুমি চেয়েছো বেইজুসকে ধরতে। ডেফকন 2 চলছিল, এর মধ্যেও আমাকে আর ওজনিয়াককে সে ধরে ফেলেছে। এটা তুমি জানতে, তুমি চেয়েছো বেইজুস আমার কাছে আসুক, কারণ বেইজুস কিভাবে কি ভাবছে তা তুমি জানো না। তুমি বারবার চেয়েছো বেইজুসের আসল প্ল্যান কি জানার জন্য, তাই না? রাস আমাকে উত্তর না দেয় আমি বুঝতে পারলাম আমার ধারণা সঠিক। আমি রাসকে বলি, তুমি বারবার বারবার বেইজুসের অনুসারীদের ধরে জানতে চেয়েছো কি প্ল্যান বেইজুসের। তুমি সেদিন বাচ্চা সন্তান বলি দেবার কথাটা বিশ্বাস করনি, তাই বারবার জিজ্ঞেস করেছিলে সেদিন। কিন্তু কি দেখলে? বেইজুস এত বড় হারামি যে আসল প্ল্যানও কাউকে বলেনি। সেই প্ল্যান জানার জন্য এখনো তুমি চেষ্টা করে যাচ্ছ, তাই না? আমি দাঁড়িয়ে গেলাম। রাস আমার দিকে তাকিয়ে হাসলো। সে বসে আমাকে বলল, ব্রাভো ব্রাভো, আই এম ইমপ্রেসড। ভেবেছিলাম তুমি গাধা, কিন্তু আসলে এটা একটা ফেজ তোমার। এক ফেজে তুমি গাধা, অন্য ফেজে তুমি চালাক আর অ্যারোগ্যান্ট। আমি রাসকে বললাম, বেইজুসকে আমার কাছে হ্যান্ড ওভার করো। রাস হেসে দিয়ে বলল, ইউ কিডিং মি? আমি রাসকে বললাম, আমার কাছে হ্যান্ড ওভার করো, নইলে আমি সুপ্রিম কমান্ডার তোমাকে বন্দি করব। রাস চেঁচিয়ে উঠল, হাউ ডেয়ার ইউ, ইউ সান অফ আ বিচ। আমি উত্তর দিলাম, হাউ ডেয়ার আই? রাস নিজের চারপাশে দেখো তুমি কি মুক্ত নাকি বন্দি। রাস রেগে গেল। রাস টের পেয়ে গেল আমি ওকে আটকে ফেলেছি। আমি ওকে ডাকার সময় সার্কেল আকারে ঘুরছিলাম। আমি যদি স্বাভাবিকভাবে আগেই ফাঁদ আঁকতাম তাহলে রাস তা বুঝে যেত। রাসের সাথে কথা বলা অবস্থায় আমি এই কাজটা করেছি, ক্যাপচার করে ফেলেছি। আমি রাসকে বললাম, আমাদের দেশে 1 থেকে 3 বছর আগে একটা টার্ম ইউজ হতো, লকডাউন। এর মানে ঘরের বাইরে কেউ বের হতে পারবে না, কারোর সাথে কেউ দেখা করতে পারবে না। তো তুমি সুপ্রিম কমান্ডার, তুমি এখন লকডাউনের মধ্যে। হ্যান্ড ওভার করো বেইজুসকে আমার হাতে, তাহলে এই লকডাউন থেকে মুক্তি পাবে। রাস চিৎকার করা শুরু করলো। সে আমাকে মনে করিয়ে দিল যে সে সুপ্রিম কমান্ডার, সে যে কোনো কিছু করতে পারে আমার। সে চাইলে এখানেই আমাকে মেরে ফেলতে পারবে। আমি জানি রাস মানবে না। আমি তখন ইশারা দিলাম। মনে আছে আমি ইমার্জেন্সি মেসেজ দিয়েছিলাম সালাউদ্দিন আর আমির সাহেবকে? আমার ইশারা পাওয়া মাত্রই বিশাল এক বহর পেছন থেকে আবির্ভূত হলো। সেই বেদুইন বহর, সালাউদ্দিনের বহর। আর আমার পেছন থেকে হাজির হয় আমির সাহেবের বহর। রাসকে ঘিরে ধরল সেই বহর। আমির সাহেব হেঁটে এসে আমার পাশে দাঁড়ালেন, আর সালাউদ্দিন রাসের পেছনে সার্কেলের বাইরে দাঁড়ালেন। রাস তখন রাগে ফুঁসছে, কারণ সে সুপ্রিম কমান্ডার। অতি শক্তিশালী কেউ যদি এভাবে ফাঁদে আটকা পড়ে তখন তা সে মেনে নিতে পারে না। আসলে ইগোটা এখানে চলে আসে। ইগোটাই আসল কারণ। রাস নিজ ক্ষমতা বল দেখাতে পারছিল না। আমি নিজে সেই সার্কেলের মধ্যে ঢুকি। ডর ভয় আমার কাছে ছিলই না। আমি রাসের কাছে যেয়ে বলি, মনে চাচ্ছে না আমার ঘাড় ভেঙে গুড়িয়ে দিতে? রাসের মুখে মায়াবী হাসি। সালাউদ্দিন বললেন, अगर हम तेरे जगह पर खड़े होते
तो हम उनके बात मान लेते। আমি রাসকে বললাম বেজুসকে হ্যান্ড ওভার করুন সুপ্রিম কমান্ডার, এটা আমার অনুরোধ। রাস আমাকে বলল আমাকে হুমকি দিয়ে অনুরোধ করা হচ্ছে। আমি রাসকে বললাম সিচুয়েশনটা বুঝুন, আপনি আমাকে ব্যবহার করছেন, আমিও তাই করলাম, সমান সমান। হ্যান্ড ওভার করুন বেজুসকে। রাস বলল আচ্ছা করলাম হ্যান্ড ওভার, কি করবে বলো শুনি। আমির সাহেব বললেন এটা তোমার ব্যাপার না, আর তোমাকে আমরা বলছি যদি তোমার জায়গায় আমরা দাঁড়াতাম তো চুপচাপ যা বলে তা করে ফেলতাম। চারপাশে তাকিয়ে দেখো। তখন একসাথে সমস্বরে চিৎকার করে বলল নাসরা ইল্লা বিল্লাহ। আর আমি রাসের মুখের উপর উত্তর দেই আল্লাহুম্মা আনা। রাস ভাবলো এক মুহূর্তের জন্য, এরপর সে বলল ইউ গেট ইউর ডিল, বাট রিমেম্বার I will hunt you down if he runs away. বলছে যে সে যদি চলে যায় তাহলে আমি কিন্তু তোমার পেছনে নিব। আমি উত্তর দেই না, কোথাও আর সে যাবে না। রাজকে আমি বলি সে সূর্যোদয় আজ শেষ পারের জন্য দেখবে। এরপর আমি এনভেলপটা দেখাই হাতে নিয়ে রাজকে। রাজ এনভেলপটা দেখালো, এরপর বলল ফ্রি মি। আমির সাহেব সার্কেলটা তুলে দিলেন। রাজ গায়েব হয়ে গেল। আমির সাহেব আমাকে বলল আমাদের কি আর দরকার আছে? আমি ইশারা দিলাম যে না, আর দরকার নেই। সেই ইশারা সালাউদ্দিন টের পেয়েছে, আমাকে ইশারা দিয়ে সালাম দিল। এরপর সবাই এক এক করে মিলিয়ে গেল। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, এভাবে চলে গেল 2 ঘন্টার বেশি। সেই হেলিকপ্টারের শব্দ হলো আমার পেছনে, যেন বিধ্বস্ত হলো হেলিকপ্টারটা। আমি ঘুরে তাকালাম রাসের দিকে। বেজুস শেকল বাঁধা তখনও। রাস আমার কাছে এগিয়ে এলো। ওর চেহারা দেখে বুঝতে পারছিলাম ও আর রাগে ফুঁসছে। আগুনের তেজ আসছিল ওর থেকে, পুরা পরিষ্কার বোঝা যাচ্ছিল। আমি রাসকে বললাম আলভিদা, আর কোনোদিন আপনাকে ডাকবো না। রাস একদম আর চেহারার সামনে চলে আসলো, আর ওর নিঃশ্বাসটা আমি আসলে পরিষ্কার টের পাচ্ছিলাম আমার চেহারার উপর। এরপর রাস গায়েব হয়ে গেল। শুনবেন, আমার সামনে পড়ে আছে বেজুস, বন্দি বেজুস। আমি সার্কেলের মধ্যে আগে ওকে আটকে ফেলি। বেজুস হাসছিল আমাকে দেখে, সেই শয়তানি হাসি। শেষমেশ সেই একই তাই না? তুই আর আমি হয়ে যাক খুনোখুনি। কিন্তু কি জানিস, তোকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলা একদম সহজ, কিন্তু মনে হয় না আজ কোনো খেলা হবে, তাই না? আমি উত্তর না দিয়ে ওর দিকে তাকালাম। বেজুস হাসলো চাপা স্বরে। তো কি হব খুনোখুনি? আমি বললাম তোর কি মনে হয়? আমার দিকে তাকা, কে বন্দি, তুই নাকি আমি? বেজুস হাসলো কেবল। আমি ওর কাছে হেঁটে গেলাম। বসা অবস্থাতেও এত উঁচু বেজুস যে প্রায় আমার বুক বরাবর বসা ছিল। আমি ওকে ইশারা দেই পূব আকাশের দিকে। বেজুস ওই যে দেখ, দরজা খোলার সময় হয়ে গেছে। বেজুস হাসলো ঠিকই, কিন্তু ভয় সে লুকাতে পারেনি, তাই সে নড়াচড়া করতে শুরু করলো। একটু পাগলাটে আচরণ টাইপের নড়াচড়া করতে শুরু করলো। আমি ওর দিকে তাকিয়ে কয়েক কদম পিছনে হেঁটে যাই। আমি ওকে বলি বেজুস, মনে আছে তোর আমি সাক্ষ্য দিয়েছিলাম তুই কাফের? বেজুস নড়াচড়া করতে শুরু করে, কিন্তু সে বের হতে পারবে না, কারণ শেকলে বাঁধা মানুষ নিজে মুক্ত হতে পারে না। তো বেজুস কিভাবে পারবে? বেজুস আমাকে বলল তোর কি মনে হয় আমাকে মারার পর সব থেমে যাবে? না না, যদি প্ল্যান এ ফেল হয় তাহলে প্ল্যান বি আছে, যদি প্ল্যান বি ফেল হয় তাহলে প্ল্যান সি আছে, সেটা ফেল হলে প্ল্যান ডি, আর আমি যদি মরেও যাই তাহলে মনে রাখিস কন্টিনজেন্সি রেখেছি। তোর কি মনে হয় আমার সাজানো খেলা এটা? বেজুস মরবে তো আরেকজন তার জায়গা নেবে, কন্টিনজেন্সি প্ল্যান 22। এরপর আছে কন্টিনজেন্সি প্ল্যান RE32। তুই পালাবি কোথায় রে? আমি হাত তুলে ইশারা দিয়ে দেখালাম তোর চেয়ে ভালো প্ল্যান আল্লাহ সাজিয়ে রেখেছেন। বেজুস, আমি তোকে মাফ করে দিলাম আমার সাথে যা করেছিস,
সব কিছুর জন্য, কিন্তু বাকি সকল সৃষ্টির বিরুদ্ধে যা করেছিস তার ক্ষমা আল্লাহ তোকে করবে না। এদিকে বেজুসবু আমাকে বলল, দেখ, যদি আমাকে ছেড়ে দিস তাহলে যা, কথা দিলাম কোনো কিছু হবে না, কেউ আর আসবে না, আমিও না। আমি বেজুসকে কথা বলার সময় দিইনি। হাত দিয়ে দেখালাম দরজা খোলার আলো, সেই লম্বা রেখাটাকে। আমি বেজুসকে মাথা নেড়ে না বুঝিয়েছি। আমি ওর দিকে তাকিয়েছিলাম। বেজুস চিৎকার করছিল তখন। করবে না কেন? আমরা যত বাহাদুর হই না কেন, মরণের সময় সব পালাবে। তখন শুধু অজানার ভয়, এমন ভয় যা কল্পনা করতে পারবে না বদনসিবরা। সেই মৃদু বাতাসটা আমাকে স্পর্শ করলো। আমি চোখ বন্ধ করলাম। চিৎকারের শব্দটা মিলিয়ে গেল। কিছুক্ষণ পর তাকালাম, মাটিতে মিশে গেছে বেজুস। বেজুস মাটিতে মিশে গেছে। আমি আকাশের দিকে তাকালাম। অনেক দিন পর, মা যেদিন চলে গেল সেদিন ভোরে আমি শেষবার আকাশের দিকে তাকিয়েছিলাম। এরপর থেকে আমি আকাশের দিকে তাকানো বন্ধ করে দিয়েছিলাম। আমি শুধু কেঁদেছি আমার আল্লাহর কাছে। আমি জানি না আমি কি বলেছি, কিন্তু বলেছি আমার কথা। খালি করেছি আমার বুকটাকে, হাত বাড়িয়ে সাহায্য চেয়েছি শুধু, আর চেয়েছি একটু সবর করার ক্ষমতা। যদি 100টা প্ল্যানও কেউ সাজায়, আল্লাহ আমাকে সাহায্য করবেন। আমি এখনো বের হতে পারিনি। আম্মার চলে যাওয়াটা মানিয়ে নিতে পারিনি। আম্মা আমাকে কম জ্বালায়নি বেজুস, কম কষ্ট দেয়নি। এই মানুষটার সুরত ধরে, আমার মায়ের সুরত ধরে। সূর্য উঠছে তখন, আলো চারপাশে। সেই চিঠিটা আমি বের করি, যেই চিঠিটা আমাকে দিয়েছিল অজানা কেউ। সেই চিঠিতে লেখা ছিল, রাসকে খুন করে বেজুসকে যেন আমি মুক্ত করে দেই। যে আমাকে এই চিঠি দিয়েছিল সে আমাকে অনেক লোভ দেখিয়েছে, কিন্তু এবার আমি উল্টোটাই করে দিয়েছি, ভেস্তে দিয়েছি প্ল্যান ওদের। জানি না কে, কিন্তু জেনে যাব, অবশ্যই জেনে যাব। প্ল্যান এ হোক আর বি হোক, তোদের হাতিয়ার বেজুসকে শেষ করে দিয়েছি। আর ভয় আমাকে কাবু করবে না, আর কিছু আমাকে দুর্বল করতে পারবে না। আমি জাহিদ এবার আর ছাড়ব না, না ছাড়ব না। জাহিদ ভাই, অসাধারণ ঘটনা। হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর ভালোর দলেই আছেন। আমার নাম রিপন, আমি লালমাট থেকে বলতেছি। আজকে যে ঘটনাটা আমি আপনাদের কাছে শেয়ার করব, এই ঘটনাটা আমার চোখের দেখা একটা ঘটনা, যেটা আমি দেখেছি আর কি। এই ঘটনাটা পরবর্তীতে আমি এই ঘটনাটা কালেক্ট করেছি সমস্ত ডিটেলস। তো সেই ঘটনাটা আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব। তো এই ঘটনাটা আমাদের বাড়ির পাশে, আমার বাসা হচ্ছে লালমনিরহাট আদিতমারিতে, এবং আদিতমারিতে এক্স্যাক্টলি লোকেশনটা বলতেছি না। তো আদিতমারির একটা জায়গায় আমাদের বাড়ির পাশে একজনের সাথে একটা ভয়ানক ঘটনা ঘটেছিল, সেটাই আমি এখন শেয়ার করব। তো এই ঘটনাটা আজ থেকে প্রায় হচ্ছে 18 বছর আগে, যখন আমার বয়স ছিল 12 বছর বা 13 বছর এরকম, সেই সময়কার একটা ঘটনা। তো ওই সময় আমাদের যার সাথে ঘটনা ঘটেছিল ওনার নাম ছিল হচ্ছে মিনা। আর ঘটনাটা ঘটেছিল আমাদের বাড়ির পাশে একটা প্রাইমারি স্কুল আছে, এবং এই প্রাইমারি স্কুলে সাথে একটা কদম গাছ আছে। এটা অনেক বড় একটা কদম গাছ। কদম গাছের বয়স আনুমানিক 50 বছর হবে এরকম। তো অনেক দিনের আগের কদম গাছ। তো এই গাছটা দেখা যায় যে একটা পুকুরের উপরে, ওই স্কুল মাঠের এক সাইডে একটা পুকুর ছিল, যেটা আসলে স্কুলের মধ্যে মাটি দেওয়ার জন্য আসলে, বা মাটি সমান করার জন্য সেই পুকুরটা খনন করা হয়। মোটামুটি একটা বেশ বড় একটা পুকুর। তো ওই পুকুরে একজন ব্যক্তি মালিকানা, তো উনি মাছ চাষ করেন। আর ওই পুকুরের উপরে আর কি কদম গাছটা ছিল, অনেক বিশাল বড় একটা কদম গাছ। এবং সেই কদম গাছে দেখা যায় যে আমরা অনেক চড়তাম। অনেক সময় কষ্ট হয়ে যেত, কারণ কদম গাছটা প্রচুর পরিমাণে মোটা ছিল। তো আমরা কি করতাম, ওই কদম গাছে আমাদের বাসার থেকে দা বা দা জাতীয় কোনো কিছু দিয়ে আমরা মানে
পা রাখার জন্য ঘাট তৈরি করতাম এবং সেটা মানে মইয়ের মতো করে আর কি উঠতাম। আবার অনেক সময় দেখা যায় যে আমরা বাঁশ কেটে নিয়ে এসে বাঁশ দিয়ে হলো মই বানাতাম এবং মই দিয়ে সেই কদম গাছে উঠতাম। তো ছোটবেলায় আসলে ওই কদম হলো পাকলে অনেক মজা লাগে, কিন্তু যারা লিসেনার আছেন তারা হয়তোবা কদম খেয়েছেন কিনা আমি জানি না। ওই কদম ফুল হওয়ার পরে যে গোলটা হয়, গোল গোল একটা দেখা যায় বড় বড় গোল, কিন্তু কদম ফুলের ওগুলো একসময় পাকে, ওগুলো আবার খাইতে অনেক মিষ্টি লাগে। তো আমরা রেগুলার ওগুলো খাওয়ার জন্য দেখা যায় যে সেই যে সময় কদম ফুল ফুটতো তার পরবর্তীতে আমরা ওই কদম খাইতাম। আর আরেকটা আমাদের অভ্যাস ছিল যে সেই সময় আমরা প্রচুর পরিমাণ পুকুরে গোসল করতাম। দেখা যায় যে প্রত্যেকটা দিন, এমন কোনো দিন নেই যে আমরা গোসল করতাম না। বিশেষ করে গরমের দিনে প্রচুর পরিমাণ গোসল দিতাম। তো আমরা হলো ওই কদম গাছটায় মানে আমরা সবাই উঠতে উঠতে এমনটাই অভ্যস্ত হয়ে গেছি যে মানে আমরা খুব সহজেই উঠতে পারি। প্রথম প্রথম হয়তো অনেক কষ্ট হয়েছিল, কিন্তু পরবর্তীতে এমন হয়ে যায় যে আমরা চাইলেই সেই কদম গাছটায় উঠে যেতে পারতাম এবং অনেক সময় আমরা সেই কদম গাছের অনেক উপরে পর্যন্ত উঠতাম। আর রাসেল ভাই, সব থেকে মজার বিষয় হচ্ছে আমরা হলো মজার ছলে ওই কদম গাছের একদম একদম উপরে উঠে সেখান থেকে লাফ দিয়ে পুকুরে পড়তাম। মানে যারা হলো ওই গাছ থেকে লাফ দিয়ে পুকুরে পড়েছেন তারা এই ফিলিংসটা বুঝবেন, এটা কতটা আনন্দের একটা ব্যাপার। তো ওই জায়গাটা ছিল আমাদের একটা শৈশবের স্মৃতি। তো আমরা সব সময় দেখা যায় যে ওই খেলাধুলা করতাম এবং খেলাধুলা করে যখন ঘেমে যেতাম তখন আমরা সেই কদম গাছে উঠতাম এবং সেখান থেকে লাফ দিয়ে পুকুরে পড়তাম। আমরা পুকুরে দেখা যায় যে অনেক টাইম স্পেন্ড করলাম। তো রাসেল ভাই, আমি মূল ঘটনা চলে যাচ্ছি। তো ঘটনাটা ঘটে একদিন, সেটা হচ্ছে যে ওই যার আমার সম্পর্কে উনি আন্টি লাগে তার নাম হলো মিনা। তো উনি কোনো কারণে একদিন ওনার একটা ছোট ভাতিজা আছে, তো ওর নাম হলো বিপুল। তো ওও হলো ছোট থাকার পরও একটু দুষ্ট টাইপের ছিল। তো দেখা যায় যে আমাদের সাথে গোসল টোসল করার জন্য আসতো। তো ও যেহেতু ছোট ছিল, দেখা যায় যে আমাদের বয়স হতে 12-13, ওর বয়স সর্বোচ্চ হলো 3 থেকে 4 বা 5 বছর হবে, এরকম একটা ছোট বাচ্চা। ওই বেশি পানিতে আসতো না, ওই সাইডেই খেলতো। কিন্তু যেহেতু আমরা গুলো ছিলাম তো সেই জন্য সাহস করে ওরা আর কি পানিতে নেমে খেলাধুলা করতো। তো রাসেল ভাই, এরপরে যে হয় উনি হলো প্রায় ওই ওনার ভাতিজাকে নিয়ে নেওয়ার জন্য ওই পুকুর পাড়ে আসতেন এবং হলো ওনার ভাতিজাকে দাপট দিয়ে নিয়ে যেতেন বা রাগ টাগ দেখায় নিয়ে যেতেন। তো রাসেল ভাই, এরকম করে নিয়ে যাইতে যেতে একদিন ওনার পরিবারে যেটা ঘটে সেটা হচ্ছে যে উনি পজেসড হয়ে যান। দেখা যায় যে উনি হলো আগের মতো যে চঞ্চল বা স্বাভাবিক ছিলেন সেরকম ছিলেন না। উনি দেখি যে প্রচণ্ড পরিমাণে ঘর ঘর শব্দ করতেছেন এবং ওনাকে 3 জন, ওনার হলো ভাই, ওনার ভাই হলো 4-5টা আছে, তো ওনার বড় ছিল। তো উনি হলো ওনার ভাইয়েরা যখন ওনাকে আটকানোর চেষ্টা করতেছিলেন কিন্তু কোনোভাবেই আটকাতে পারতেছেন না। এত পরিমাণ ওনার শরীরের শক্তি, কোনোভাবেই ওনাকে আটকানো যাচ্ছে না। এবং যখন তিনি সবাইকে একদম ফেলে দিয়ে পরে দেখা যায় যে উনি হলো গালিগালাজ করে, তাদের ভাই দিয়ে প্রচণ্ড পরিমাণে মুখের ভাষা খারাপ করে গালিগালাজ করে তিনি ওই কদম গাছের নিচে যান এবং ওখানে যেয়ে বসে থাকেন। তো রাসেল ভাই, তাকে কোনোভাবেই আনা যাচ্ছিল না এবং অনেকেই ভয়ও পাচ্ছিল যে তাকে ধরার, কারণ যে পরিমাণ উনি ঘর ঘরে আওয়াজ করতেছিলেন এবং ওনার শরীরে এত পরিমাণ শক্তি, উনি যে কাউকে আর কি কাবুকাত করতে পারতেছেন, বলতে ওনাকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। তো রাসেল ভাই, উনি সন্ধ্যা পর্যন্ত ওখানে থাকেন এবং সন্ধ্যার পর উনি সেখানে সেন্সলেস হয়ে পড়ে যান। তো ওনাকে দেখার জন্য অনেক মানুষ, আমাদের এলাকার অনেক মানুষ দেখেছিল যে ওনার এই অবস্থা। তো উনি দেখা যায় যে ওনার চুলগুলো খুবই এলোমেলো করতো এবং উনি সাধারণ মানুষের মতো থাকতেন না এবং কী কী সব বলতেন কী কী ভাষায়, যেটা বোঝা যেত না। তো রাসেল ভাই, এরপর ওনাকে সুস্থ করার জন্য ওনার পরিবার বুঝতে পারে যে এটা অবশ্যই জিন ঘটিত সমস্যা। তো ওনাকে যখন একজন কবিরাজের সাথে দেখানো হয় এবং ওনার বাসায় আসে, তো কবিরাজ দেখেই বুঝতে পারে যে ওই কদম গাছে নাকি একটা জিন থাকে। তো সেই জিনটাই আসলে তাকে পজেসড হয়েছে, তাকে আর কি ধরেছে। তো যখন আসলে ওই কবিরাজ জিজ্ঞেস করে যে আপনি এনাকে ধরলেন কেন, কী কারণে, আপনার কী ক্ষতি করেছে, পরে ওই জিনটা যেটা বলে সেটা হচ্ছে যে উনি নাকি ওই জিনের ছায়াকে পাড়া দিয়েছিল। তো
এই জিনের ছায়াকে পাড়া দেওয়ার কারণে তানে সেই জিনটা নাকি ধরেছে। তো এটা শোনার পর কবিরাজ বলে যে তোমার ছায়া এখানে যে পড়েছে এ তো সেটা জানে না, এ তো না জেনেই সেখানে পাড়া দিয়েছে, এখানে তো তার দোষ নেই। তো সেই জীবনটা বলে পরবর্তীতে বলে যে ও আসলে খোলা চলে এসেছিল, আমার অনেক পছন্দ হয়েছে, আমি এর সাথে থাকবো, এই জন্য আমি আসলে এর সাথে আসি বা এর সাথে থাকবো আমি, তাই হয়ে বলে। তো কবিরাজ যখন বলে যে তুমি এই শরীর থেকে চলে যাও, কিন্তু রাসেল ভাই ওই জিনটা চলে যেতে চাচ্ছিল না। তো পরে যখন সেই কবিরাজ ভয় দেখায় যে দেখো তুমি যদি চলে না যাও তাহলে আমি কিন্তু তোমাকে বন্দি করব। তো যেই কবিরাজটা এসেছিল উনি খুবই ক্ষমতা সম্পন্ন ছিলেন। তো সেই জিনটা বুঝতে পারে যে হয়তো কথা না শুনলে কিছু একটা খারাপ কিছু হতে পারে তার সাথে। পরে সেই জিনটা আর কি রাজি হয়ে যায়। তো রাসেল ভাই এরকম করে তিনি হলো প্রায় 1 মাস সুস্থ ছিলেন, এরপর আর তার সাথে কোনো সমস্যা হয়নি। কিন্তু রাসেল ভাই তিনি আবার পুনরায় শুনতে পাই যে তিনি পজেসড, এবং আমি দেখতে গিয়েছিলাম। আমি দেখে দেখতে যাওয়ার পর দেখি যে উনি ওই আগের মতো অবস্থা, আগের মতো পাগলের মতো অবস্থা, তার চুলগুলো এলোমেলো, তার ভাই বাবাদেরকে বিশ্রী রকম গালিগালাজ করতেছে। এবং পরবর্তীতে রাসেল ভাই যখন আবার ওই কবিরাজকে নিয়ে আসা হয় এবং তিনি দেখেন যে ওই একই জিনটা আবার তাকে ধরেছে। তো এতে করে জিনটা তো প্রচুর পরিমাণ ক্ষিপ্ত হন এবং পরবর্তীতে রাসেল ভাই ওই জিনটাকে তিনি কোনো কথা ছাড়াই তাকে বোতলবন্দি করেন এবং পরবর্তীতে সেই বোতলবন্দি করার পর সেই জিনটাকে ওই কবিরাজটা নিয়ে যান। তো ওই মিনা আন্টি এখন পর্যন্ত সুস্থ আছেন, তার সাথে এই ধরনের ভৌতিক ঘটনা আমি এখন পর্যন্ত শুনতে পাইনি যে ঘটেছে। তো আমার ছোটোবেলায় একটা বাস্তব অভিজ্ঞতা, আমি নিজের সামনের চোখে দেখেছিলাম ওনার অবস্থা। একজন মানুষকে যখন একটা জিন ধরে তার একটা অভিব্যক্তি কীরকম, তার কথাবার্তা, তার মুভমেন্ট সব কিছু আমি পর্যালোচনা করেছিলাম, যদিও বা অনেক আগে, কিন্তু সেই দিনের স্মৃতিটা আমার এখনও স্পষ্ট মনে আছে। তো রাসেল ভাই এটাই ছিল আমার জীবনের ছোটোবেলার একটা দেখা একটা বাস্তব ঘটনা। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে রাসেল ভাই তাহলে এটা প্রচার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।